হ্যালো এভরিওয়ান। টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষের এপ্রিল সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা ফেব্রুয়ারি মাসে ফোটোনিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিং এই দুটি রিসার্চ টপিক নিয়ে বেশ দুজন গেস্টের সাথে কথা বলেছিলাম, বেশ কিছু জ্ঞানগর্ভ আলোচনা ছিল এবং অনেক কিছু ডিরেকশন আমরা পেয়েছিলাম। এবার এপ্রিল সিরিজে আমরা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কথা বলবো। তো আমাদের আজকের এপিসোডের টপিকটা হচ্ছে দ্য ফিউচার অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। আর আজকের পর্বে আমাদের অতিথি হিসাবে আছেন ডক্টর সৈয়দা লামি মাহাত আপু। হাই আপু। আচ্ছা, হ্যালো, আপনাকে স্বাগতম কেমন আছো? জানাচ্ছি। হ্যাঁ। সো আপনারা ওনাকে যদি আমি একটু পরিচয় করে দিই, উনি বর্তমানে হচ্ছে কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে আছেন ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে। এবং উনি হচ্ছে পিএইচডি সম্পন্ন করেছেন নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটিতে। তারপর উনি উনি ইউরোপে মাস্টার্স করেছেন, প্রায় 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম ছিল ইরাসমাস মুন্ডাসের তিনটি বিভিন্ন দেশে। এবং তার আগে উনি আসলে আমার ইউনিভার্সিটির অ্যালামনাস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে উনি ওখানে আন্ডারগ্রেড করেছেন। আর ওনার সম্পর্কে যদি বলি, উনি একজন প্যাশনেট অ্যাস্ট্রোফিজিসিস্ট, একজন খুব ভালো পেইন্টার, এবং উনি খুব ভালো লেখেন। আর আমি যদি একটু বলি যে বাংলাতে কিন্তু ওনার একটা বই আছে ওনার সাথে এবং ডক্টর ফাসিম মান্নান মোহাম্মদ স্যারের সাথে, সেটা হচ্ছে সবার জন্য জ্যোতির্বিদ্যা, যেটা 2012-তে প্রকাশিত হয়েছিল, তাই তো আপু? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সো আমি যতটুকু পরিচয় করে দিলাম, আমি আরো শুনবো আপুর কাছ থেকে আপনার আপনার জার্নি, অ্যাস্ট্রোফিজিক্স, আপনার জার্নি, আপনার কাজ সম্পর্কে। সো আপনি যদি আপু একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে এখানে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং থ্যাংক ইউ অ্যাগেইন ফর দ্য রিয়েলি নাইস ইন্ট্রোডাকশন। আই থিঙ্ক আমার সম্পর্কে বেসিক ইনফরমেশন যেটা বলা সেটা অলরেডি বলে দিয়েছে, সো আই এম ওয়ান্ডারিং লাইক হোয়াট এলস আই ক্যান সে। অ্যাজ অ্যাজ মাত্রই যেটা বললে যে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্রেড করেছি, এবং তারপরে আসলে মাস্টার্সের থেকে আমি অ্যাস্ট্রোফিজিক্সে সুইচ করি। ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল, তবে আম, সুযোগটা আসলে মাস্টার্সের সেই সময় থেকেই হয়। আর তারপরে মাস্টার্সের সময় হচ্ছে যেটা বলছিলে, তিনটি দেশে ছিলাম আমি। হচ্ছে প্রথমে অস্ট্রিয়াতে ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকে ছিলাম, তারপরে সেখান থেকে ইতালির ইউনিভার্সিটি অফ পাদুয়াতে আমার সেকেন্ড সেমেস্টার ছিল। এরপরে সার্বিয়াতে ইউনিভার্সিটি অফ বেলগ্রেডে ছিলাম, এবং তারপরে ফাইনালি আমার মাস্টার্সের যে রিসার্চ সেটা আবার ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকে হয়। এবং এখানে আমি গ্যালাক্সি এভলিউশন নিয়ে কাজ শুরু করি। তারপরে যখন আমার পিএইচডিতে যখন আমি লাইডেনে যাই, তখন শুধুমাত্র গ্যালাক্সির দিকে না তাকিয়ে আই স্টার্টেড লুকিং অ্যাট মোর অ্যাবাউট গ্যালাক্সিজ অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, যে আমরা যদি ইউনিভার্সকে আরো দূর থেকে দেখার চেষ্টা করি, তাহলে গ্যালাক্সিরা যে ধরনের এনভায়রনমেন্টে থাকে এবং ইউনিভার্সের আমরা যেটাকে লার্জ স্কেল স্ট্রাকচার বলি, এই লার্জ স্কেল স্ট্রাকচারের মধ্যে গ্যালাক্সির যে পজিশনিং, সেটার সাথে কিভাবে গ্যালাক্সির এভলিউশনের চেঞ্জগুলি হয়, সেগুলি নিয়ে হচ্ছে আমার রিসার্চটা মোর ফোকাসড হয়ে যায়। অ্যান্ড yeah, ever since then, এরপরে আমি আমার ফার্স্ট পোস্ট ডক এক্সপিরিয়েন্স হিসেবেই ওয়াটারলুতে আসি, ডাব্লিউসিএ তে, ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স। অ্যান্ড মোর অর লেস দ্যাটস হোয়াট আইভ বিন ডুইং। সো আই ডোন্ট নো আমার রিসার্চ নিয়ে আমি আরো কতটুকু ডিটেলস বলবো, ফিল ফ্রি টু আস্ক মি কারণ আই ক্যান কিপ গোয়িং। না, অবশ্যই অবশ্যই, মানে হচ্ছে যে আপনি বর্তমানে যেটা নিয়ে রিসার্চ করছেন, এটা যদি একটু লেমন ল্যাঙ্গুয়েজে বলেন তাহলে হচ্ছে মানে সবাই একটু বুঝতে পারে যে আসলে কি নিয়ে কাজ হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, ওকে। সো আমি অলরেডি কিছুটা হিন্ট দিয়েছি আই থিঙ্ক। আমার রিসার্চের আমি বলবো দুটো আলাদা উম, দুটো আলাদা লেগ রয়েছে ইন আ সেন্স। সো দের ইজ ওয়ান টেকনিক্যাল লেগ অ্যান্ড ওয়ান সায়েন্টিফিক লেগ। সো সায়েন্টিফিক লেগ থেকে যদি শুরু করি, সায়েন্টিফিক্যালি কোন প্রশ্নটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা মহাবিশ্বে যে গ্যালাক্সিগুলোর দিকে যদি তাকাই, যে আমি, ওকে, লেটস ফার্স্ট টক অ্যাবাউট গ্যালাক্সিস। আমরা আমরা প্ল্যানেট আর্থে আছি, এবং আমাদের পৃথিবী হচ্ছে আমাদের সৌরজগতের অন্তর্গত। এবং সৌরজগৎ তো সূর্যের চারপাশে একটা স্টেলার সিস্টেম, একটা প্ল্যানেটারি সিস্টেম। তো সূর্য সহ আরো প্রায় 10 বিলিয়নের বেশি গ্যালাক্সি নিয়ে আমাদের যে মিল্কি ওয়ে আছে, আমাদের যে ছায়াপথ বা গ্যালাক্সি, আমাদের মহাবিশ্বে আসলে এরকম প্রায় 100 বিলিয়ন্স অর মোর গ্যালাক্সিস রয়েছে। মিল্কি ওয়ের মতো, মিল্কি ওয়ের থেকে ছোট, মিল্কি ওয়ের থেকে বড়, নানান ধরনের, নানান টাইপের গ্যালাক্সি রয়েছে। তো ইন ফার্স্ট অর্ডার আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে এই গ্যালাক্সিরা, যে এই মিল্কি ওয়ের মতো যে অসংখ্য যে স্টেলার সিস্টেম রয়েছে, এরা কত ধরনের হয়, এরা বিভিন্ন ধরনের হওয়ার কারণটা কি, ওয়াই ডু দে লুক ভেরি ডিফারেন্ট।
এবং এটার পেছনে অনেক ধরনের কারণ থাকে। তার একটা কারণ হচ্ছে যে এই গ্যালাক্সিগুলো কোন এনভায়রনমেন্টে আছে। কারণ মহাবিশ্বে যদি আমরা গ্যালাক্সির বিন্যাসের দিকে তাকাই, যে গ্যালাক্সিগুলো আসলে কোথায় আছে, ইটস নট জাস্ট র্যান্ডম ডটস এভরিওয়্যার। মহাবিশ্বে গ্যালাক্সিগুলো কিভাবে বিস্তৃত আছে, সেই বিন্যাসটার সাথে আসলে একটা এই বিন্যাসটাকে আমরা বলি কসমিক ওয়েব স্ট্রাকচার। এটা যে কেউ গুগল সার্চ করলে দেখতে পারবে। কারণ এটা অনেকটা একটা মাকড়সার জালের মতো বা একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার, বা একটা যদি 3D স্পেসে আমি চিন্তা করি, এটা অনেকটা স্পঞ্জের মতো একটা স্ট্রাকচার। স্পঞ্জের মতো, অথবা এমেন্টেলার চিজের মতো, হোয়াট এভার ইজ মোর রেলেভেন্ট ফর পিপল, যে এখানে আমাদের ম্যাটারের ডিস্ট্রিবিউশন আছে, আবার তার মাঝখানে মাঝখানে বড় বড় ফাঁকা জায়গা আছে। সো ওই যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলিকে আমরা বলি কসমিক ভয়েড। আর ফাঁকা জায়গার চারপাশে একটু স্ট্রিং লাইক স্ট্রাকচার থাকে যেখানে গ্যালাক্সি ডিস্ট্রিবিউটেড থাকে, সেগুলোকে আমরা বলি কসমিক স্ট্রিং। আর এই নানান স্ট্রিং এসে এই স্ট্রাকচারের মধ্যে এক এক জায়গায় এসে জড়ো হয়, ওগুলিকে আমরা বলি কসমিক নোড অথবা নট। এবং এই নোডের মতো যে জায়গাগুলি, সেখানে খুব কম ভলিউমে অনেক বেশি সংখ্যক গ্যালাক্সি থাকে। সে খুব একটা কম ভলিউমে হাজার হাজার বা তারও বেশি, 10,000, 100,000 গ্যালাক্সিস থাকতে পারে। এবং ওই যে ভয়েডের যেখানে কথা বললাম, সেখানে তো ফাঁকা জায়গা, তার মানে সেখানে সিমিলার ভলিউম এরিয়াতে হয়তো একটা দুটো গ্যালাক্সি আছে কি নেই, মানে খুবই কম। তো একটা গ্যালাক্সি যদি এমন একটা জায়গায় থাকে সেখানে চারপাশে আর কোনো গ্যালাক্সি নেই, সেখানে ওই গ্যালাক্সির বিবর্তন যে ধরনের হবে, গ্যালাক্সিটা যদি তার চারপাশে অসংখ্য গ্যালাক্সির মাঝখানে থাকে, এর বিবর্তনের পথটা অনেকটা বদলে যায়। বিকজ এই গ্যালাক্সিটা এর বিবর্তনের পথে অন্য গ্যালাক্সির সাথে ইন্টারঅ্যাক্ট করে, দে গ্রাভিটেশনালি ইন্টারঅ্যাক্ট, দে মার্জ টুগেদার, বাম্প ইনটু ইচ আদার, এন্ড ইট চেঞ্জেস হাউ দে লুক, হাউ দে ইভলভ। সো আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে গ্যালাক্সিগুলো যদি এই ডেন্স এনভায়রনমেন্টে থাকে, যেখানে a lot of this is happening, a lot of interactions are happening, how does it change the evolution of these galaxies? সো সায়েন্টিফিক্যালি হচ্ছে এটা আমার গবেষণার বস্তু। আর আমি যদি টেকনিক্যালি একটা কথা বলি, আই থিংক আমাদের আলোচনায় এটা পরে আরো আসবে, বাট অ্যাস্ট্রোনমির গবেষণা আসলে এখন ট্রেডিশনাল, যেভাবে আমরা আকাশের দিকে তাকাচ্ছি, কিছু ছবি তুলছি, সেখান থেকে গবেষণা করার চেষ্টা করছি, সেখান থেকে অনেকটাই বদলে গিয়েছে। তো এখন আমরা আকাশের দিকে তাকিয়ে যেমন তথ্য পাই, একই সাথে আমরা হচ্ছে থিওরিটিক্যাল মডেলিং দিয়ে আমরা কম্পিউটারে বা সুপার কম্পিউটারে উই ডু সিমুলেশনস, এবং সিমুলেশনেও আমরা আসলে মহাবিশ্বের একটা রেপ্লিকা তৈরি করার চেষ্টা করি বেসড অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিজিক্স। তো আমার কাজের জায়গাটা ইজ লিটারালি অ্যাট দ্য ইন্টারফেস অফ থিওরি অ্যান্ড অবজারভেশন। সো আমার কাজের জায়গাটাতে আমি এটা বোঝার চেষ্টা করি যে আমরা যা দেখছি সেটাকে আমরা কিভাবে থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি, অথবা থিওরি থেকে আমরা যেই ধরনের গ্যালাক্সিগুলো পাচ্ছি সিমুলেশন থেকে, whether or not it's actually matching what we are seeing। আর এই দুই ক্ষেত্রে আমার টু ওয়ে ম্যাচিংটা যদি হয়, সেখান থেকে আমরা ফিজিক্স সম্পর্কে কি জানতে পারি। আবার যদি ম্যাচিংটা না হয়, সেখান থেকেও আমরা ফিজিক্স সম্পর্কে কি জানতে পারি। সো দ্যাটস দ্য টেকনিক্যাল পার্ট অফ হোয়াট আই ডু। ওকে। বেশ, মানে আপনি যখন কথা বলছেন না, মানে একদম এতটা এনজয় করে কথা বলছেন, ফিলস লাইক মানে ইউ আর ইনটু ইট, লাইক সবাইকে আপনি আরো ইন্সপায়ার করতে পারছেন। সো আমি যদি একটা কথা বলি, যে আপনার কথার ভিতরে একটা জিনিস ছিল যে মডার্ন অ্যাস্ট্রোফিজিক্সে শুধুমাত্র ফিজিক্স, তারপর এটাকে একটা কম্পিউটেশনাল মডেল বা এই ব্যাপারগুলো, শুধুমাত্র স্টার গেজিং বা একটা মিথ থাকে না যে আসলে আমাকে একটা টেলিস্কোপ থাকতে হবে, স্টার গেজিং থাকবে, ওকে দিস ইজ অ্যাস্ট্রো ফিজিক্স ওর অ্যাস্ট্রোনমি। আসলেই কি তাই? আসলে এই অ্যাস্ট্রোফিজিক্স এরিয়াটা কত বড়, এটা নিয়ে যদি একটু বলতাম। ওকে, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। এবং আই থিঙ্ক ইউ অলরেডি আনসার্ড আ পার্ট অফ ইট। যে একটা সময় ছিল, আমি বলবো ইভেন এখন থেকে আমি যদি 50-60 বছর আগের দিকে তাকাই, সে সময় কিন্তু অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স, দিস ওয়ার ডিফারেন্ট থিংস। কারণ অ্যাস্ট্রোনমির ব্যাপারটা ছিল যে আমি আকাশের দিকে তাকাচ্ছি এবং সেখান থেকে আমি বিভিন্ন জিনিস অবজার্ভ করছি এবং সেগুলি আসলে কি সেটা বোঝার চেষ্টা করছি। কারণ এখন থেকে 100 বছর আগে আমাদের কিন্তু গ্যালাক্সির ধারণাটা ছিল না, গ্যালাক্সিটা আসলে যে কি সেটা আমরা জানতাম না। উই স লাইক মেঘের মতো ফাজি থিংস অ্যান্ড উই কল দেম নেবিউলা। এই টার্মটা হয়তো অনেকে এটার সাথে পরিচিত। সো আমরা এক একটা জিনিস দেখতাম এবং সেগুলি আসলে কি সেটা বোঝার চেষ্টা করতাম। অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অর লাইক ফিজিক্স অ্যান্ড কসমোলজি ওয়াজ রিয়েলি দ্য থিওরিটিক্যাল পার্ট অফ ইট, যেখানে আমরা হচ্ছে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করছি যে লাইক হাউ ডাজ দ্য ইউনিভার্স কাম ইন টু বিং, ইন আ ওয়ে, যে মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, বা একটা তারা দেখছি যে হাউ ডাজ ইট ওয়ার্ক। এক্সকিউজ মি। সো ওই ব্যাপারগুলি এখন অনেক বেশি এনট্যাঙ্গলড হয়ে গেছে, ইন দ্য সেন্স যে অ্যাস্ট্রোনমি, একজন যদি একটা ফিজিক্সে ডিগ্রি নেয়, বা একজন যদি অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্সে
পিএইচডি করে অথবা মাস্টার্স করে, ইউ এক্সপেক্ট দ্যাট দে নো এভরিথিং দ্যাট ইজ ইন বিটুইন। সো ইটস নট জাস্ট অ্যাবাউট অবজারভেশন অ্যান্ড ইটস নট জাস্ট অ্যাবাউট মেকিং থিওরি, যে আমরা কাগজে কলমে ইকুয়েশন দিয়ে শুধুমাত্র থিওরি করছি। কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের মহাবিশ্বের ব্যাপারে এখন আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। সো আমরা যেমন একই সাথে নিত্য নতুন জিনিসপত্র দেখছি, আহ, একই সাথে আমরা মহাবিশ্বে শুধুমাত্র আমরা একটা গ্যালাক্সি দেখেই আমরা শান্ত না, আমরা হচ্ছে কত ধরনের গ্যালাক্সি আছে এবং কয়টা গ্যালাক্সি আছে বা কতগুলো গ্যালাক্সি থাকা সম্ভব, আমরা সেগুলি নিয়েও হচ্ছে এখন চিন্তা করছি, এবং আমরা হচ্ছে পুরো আকাশের ম্যাপিং করার চেষ্টা করছি। তো একদিকে আমরা পুরো আকাশের ম্যাপিং করছি, আরেকদিকে আমরা পুরো আকাশের মধ্যে যা কিছু আছে সেই সব কিছুকে আমরা থিওরি দিয়ে বোঝার চেষ্টা করছি। বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাস্ট্রোনমিতে যেহেতু আমরা পৃথিবী ছাড়া এর বাইরের সবকিছু নিয়ে চিন্তা করি, তো সেখানে আমরা বিভিন্ন গ্রহ নিয়ে চিন্তা করছি, আমরা তারা নিয়ে চিন্তা করছি, সূর্যের মতো অন্য তারা। তারারা যেমন কিছু তারা হচ্ছে একটা দুটো হিসেবে স্ক্যাটার্ড থাকে, অনেক তারা আবার হচ্ছে একটা গ্রুপে থাকে যেগুলিকে আমরা স্টার ক্লাস্টার বলি। সো বিভিন্ন ধরনের স্টার ক্লাস্টার নিয়ে হচ্ছে গবেষণা হচ্ছে। তারপরে তারার জন্ম এবং বিবর্তন নিয়ে গবেষণা হচ্ছে, কিভাবে একটা গ্রহ তৈরি হয়, কিভাবে একটা গ্রহের বিবর্তন হয় তারার জন্ম এবং মৃত্যুর সাথে, সেগুলি নিয়ে গবেষণা হচ্ছে। আবার আমি যেই কাজটা করছি যে গ্যালাক্সি নিয়ে, যে তারাগুলো যে সিস্টেমের মধ্যে আছে যে খুবই লার্জ স্কেল স্ট্রাকচারে, সেটা নিয়ে গবেষণা হচ্ছে। আবার এই তারার যখন বিবর্তন হয় তখন ফিজিক্যালি একটা তারা জ্বলতে শুরু করে, সেখানে হাইড্রোজেনের বার্নিং হচ্ছে, তারাটা ইভেনচুয়ালি মরে যাচ্ছে, তার হাইড্রোজেন বার্নিং শেষ, অর ইট বার্স্ট আউট ইন আ সুপারনোভা। এগুলির পাশাপাশি সেখানে অনেক ধরনের কেমিক্যাল পরিবর্তন হয়, কারণ হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে, সেখান থেকে কার্বন অক্সিজেন হচ্ছে, ইভেনচুয়ালি উই গেট লাইক আয়রন অ্যান্ড অল দ্য থিংস। আমাদের পৃথিবীতে যত ধরনের এলিমেন্ট পাওয়া যায় এগুলি সবই কিন্তু কোনো না কোনো তারার করে তৈরি হয়। সো যে কেমিক্যাল এভলিউশনটা যে হচ্ছে মহাবিশ্বে, সেটাও কিন্তু আসলে অ্যাস্ট্রোনমির স্টাডিরই অংশ। সো ওইটাকে আমরা এখন বলি অ্যাস্ট্রোকেমিস্ট্রি। আবার পৃথিবী বা তার চারপাশে হচ্ছে আমরা যখন অন্যান্য গ্রহের ব্যাপারে জানতে চাই, এবং সেই গ্রহে বিশেষ করে প্রাণের বিবর্তন, প্রাণ আছে কিনা, প্রাণ থাকলে আমরা তাকে কিভাবে খুঁজে বের করব, বা প্রাণের বিবর্তন হলে সেই সিগনেচারগুলো আমরা কিভাবে খুঁজে বের করব, এইটা নিয়ে যারা কাজ করেন তাদের কাজটাকে এখন বলা হয় অ্যাস্ট্রোবায়োলজি, বিকজ ইটস অ্যাস্ট্রোনমি বাট অলসো বায়োলজি, আ লিটল বিট অফ দ্যাট। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেহেতু মহাবিশ্বের ম্যাপিং করার চেষ্টা করছি, আমরা কিন্তু খুব বড় সংখ্যা নিয়ে কাজ করছি। যে আহ, একটা গ্যালাক্সির মধ্যে আমার 10 বিলিয়ন স্টার্স আছে, বা একটা মহাবিশ্বে আমাদের 100 বিলিয়ন গ্যালাক্সিজ আছে। সো এত সংখ্যক বস্তু নিয়ে যখন আমরা গবেষণা করি তখন উই রিয়েলি হ্যাভ টু গেট ইনটু স্ট্যাটিস্টিক্স। সো দ্যার ইজ অ্যাস্ট্রোস্ট্যাটিস্টিক্স, দ্যাটস লাইক অ্যানাদার পার্ট অফ ইট। এবং এই সব কিছু নিয়ে আমরা যদি দেখতে চাই তাহলে উই নিড টু বিল্ড ইনস্ট্রুমেন্টেশন ফর দ্যাট। আমাদের শুধুমাত্র একটা একটা দুটো লেন্স দিয়ে একটা টেলিস্কোপ তৈরি করছি, সেটা দিয়ে তো হচ্ছে না। আই থিঙ্ক আমরা এখন স্পেসে টেলিস্কোপ বসাচ্ছি, আমরা গ্রাউন্ড বেজে অনেক বড় বড় সাইজের টেলিস্কোপ বসাচ্ছি, রেডিও ইন্টারফেরোমিটার বসাচ্ছি। সো ইনস্ট্রুমেন্টেশন ইজ অলসো হিউজ ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি। আবার আমরা যেই সিমুলেশনের কথা আমি বলছিলাম, সে সিমুলেশনের জন্য আমরা কি করি, আমরা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করি, বাট উই অলসো আর ট্রাইং টু ডু কম্পিউটেশনাল অ্যাস্ট্রোফিজিক্স বিকজ উই আর কম্পিউটিং দ্য ইউনিভার্স ইন আ বক্স ইন আ ওয়ে। সো yeah, there are many, many branches, and I think astronomy is one of those fields that encompasses everything that we know as humanities, and we are trying to use all of these resources to understand our universe. So, yeah, astrophysics can encompass everything. হ্যাঁ, আসলে মানে আপনি কিন্তু একটা প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছেন, যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কেন অ্যাস্ট্রোনমি পড়তে হবে, কেন অ্যাস্ট্রোফিজিক্স, ওয়াই অ্যাস্ট্রোফিজিক্স, ওয়াই ইট ম্যাটার্স। আই ফিল লাইক ইট ম্যাটার্স দ্য মোস্ট ফর দ্য লাইফ, লাইক অ্যাস্ট্রোকেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স, আই মিন এমন কোনো ব্রাঞ্চ নেই যেটা এটাকে কাভার করে না। আবার একই সাথে এই যে রিসার্চগুলো হচ্ছে, আমি যদি একটা কোয়েশ্চেন করি যে এই রিসার্চগুলো আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে, লাইক হোয়াটস দ্য ইউজ কেসেস নাও অর ডাউন দ্য রোড ইন ফিউচার ফর অ্যাস্ট্রোনমি অ্যাজ আ হোল। আই মিন আমি যদি এগুলো নিয়ে রিসার্চ করি, এটা আমাদেরকে অ্যাজ আ আর্থের মানুষ বা আমাদেরকে কিভাবে হেল্প করবে নাও অ্যান্ড Yeah. ফিউচার।
Okay, that's also a very, very good question. And I think it's a common question in the sense যে অনেক মানুষের কাছে এই জিজ্ঞাসাটা থাকে যে আমরা জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় এত বেশি, কারণ ইট রিকোয়ার্স আ লট অফ ফান্ডিং, আমরা যে বড় বড় ফ্যাসিলিটি গুলো তৈরি করছি, ইট রিকোয়ার্স আ লট অফ ফান্ডিং অ্যান্ড হোয়াটস আউটকাম। এখানে আমি বলবো we have like three different levels of outcome. One is the first order is really like human curiosity because we want to understand. আমরা প্রকৃতিকে বুঝতে চাই, এবং it's really like the কি বলে philosophical satisfaction of trying to understand who we are, what we came from, etc. এবং সেক্ষেত্রে বলবো শুধুমাত্র অ্যাস্ট্রোনমি না, আমরা যে কোনো ফান্ডামেন্টাল ব্রাঞ্চ অফ সায়েন্সের কথা যদি বলি, আমি শুধুমাত্র পদার্থবিজ্ঞানের কথা যদি বলি, গণিতের কথা যদি বলি, জ্যোতির্বিজ্ঞান যেরকম আছে, এখানে অল অফ দিস হ্যাভ দিস বিউটি টু ইট, যে ইট রিয়েলি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড ওয়ার উই আর, হু উই আর, এটসেট্রা। বাট আমি যদি প্র্যাকটিক্যালিটির কথা বলি, সেক্ষেত্রেও আসলে মৌলিক যে কোনো ব্রাঞ্চ অফ সায়েন্সের সাথে জ্যোতির্বিজ্ঞানের মিলটাও এখানে যে ইমিডিয়েটলি হয়তো আমরা আম, এটার একটা ইউজ কেস বা প্র্যাকটিক্যাল ইউজ কেসটা পাবো না। যেমন আমরা যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেখানে আমরা সরাসরি একটা হিউম্যান প্রবলেম সলভ করার চেষ্টা করি, রাইট? বাট ইঞ্জিনিয়ারিং এ যখন আমরা একটা কিছু তৈরি করতে যাব, উই বিল্ড ইট বেসড অন দ্য ফান্ডামেন্টাল সায়েন্স। আমরা যদি প্রকৃতিকে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃতিকে ব্যবহার করতে পারবো না আমাদের কাজে। আমরা যদি এটা না জানি যে উই ক্যান ট্রান্সফার হাইড্রোলিক এনার্জি ইনটু ইলেকট্রিসিটি, তাহলে কিন্তু আমরা একটা হাইড্রোলিক জেনারেটর প্রস্তুত করতে পারবো না। সেটার জন্য আমার ওই নলেজটা আমাকে জানতে হবে। সো ইন দ্যাট রিগার্ড অ্যাস্ট্রোনমি ইজ আ বিট লাইক দ্যাট, যে ইট রিয়েলি হেল্পস আস টু অ্যাকোয়ার ফান্ডামেন্টাল নলেজ অফ হাউ এভরিথিং ওয়ার্কস। আর আমি যদি প্র্যাকটিক্যাল ইনফরমেশনের কথা বলি, এটা আসলে খুবই সুদূরপ্রসারী, সুদূরপ্রসারী ইন দ্য সেন্স যে অ্যাস্ট্রোনমি হেল্পস আস আন্ডারস্ট্যান্ড রিয়েলি সাম বিগ ট্রুথস। ফর এক্সাম্পল, খুব ফ্যান্সি বা অনেকটা ক্লিশে শোনাবে, বাট একটা ডায়ালগ আছে, আই থিঙ্ক ইট ওয়াজ লাইকলি ফ্রম কার্ল স্যাগান বা নীল ডিগ্রাস টাইসন অলসো মেড ইট ভেরি পপুলার, লাইক উই আর অল মেড অফ স্টারডাস্ট। এটা কিন্তু শুধুমাত্র একটা লিপ সার্ভিস ডায়ালগ না, ইটস আ ফ্যাক্ট। বিকজ একটু আগে আমি বলছিলাম যে আমরা মহাবিশ্বে যা কিছু দেখতে পাই, শুধুমাত্র হাইড্রোজেনগুলো সব তৈরি হয়েছে একদম বিগ ব্যাং এর পর পর, আর কিছু পরিমাণে হিলিয়াম এবং খুবই খুবই সামান্য লিথিয়াম। এছাড়া মহাবিশ্বে যা কিছু আছে, দ্য অনলি ওয়ে টু প্রডিউস দ্যাট ইজ ইন দ্য কোর অফ আ স্টার, or when a star bursts into a supernova, অথবা stars merge and die in different ways. So সবকিছুই কিন্তু তারার ইন্টারাকশন থেকে আসছে। তার মানে আমাদের শরীরে যে কার্বন আছে, যে নাইট্রোজেন আছে, যে অক্সিজেন আছে, আমাদের ব্লাড স্ট্রিমের যে আয়রন, দ্যাট লিটারালি কেম ফ্রম টাইপ টু সুপারনোভা। দের ইজ নো আদার ওয়ে টু মেক দিস। সো আমরা যে স্টারডাস্ট থেকে তৈরি, এই আই থিঙ্ক it could be like a fact of knowledge, but it's also spiritual, or কি বলবো এটাকে, philosophical, একটা realization that we are part of the universe in many different ways, and we are also the universe itself because we hold it in our body in different ways. um, আবার আরো সুদূরপ্রসারী একটা যেটা আছে যে আমরা জ্যোতির্বিজ্ঞান গবেষণা থেকেই জানি যে তারারা আসলে ইটার্নাল না, দেয়ার আর বার্থ অ্যান্ড ডেথস অফ দ্য স্টার। আমাদের যে সূর্য আছে, সে গত 5 বিলিয়ন বছর ধরে জ্বলছে, কিন্তু আগামী 5 বিলিয়ন বছর তার কাছাকাছি সময় পরে গিয়ে এই সূর্যের কিন্তু জ্বালানি ফুরিয়ে যাবে, এটা এর মতো জ্বলবে না। সূর্য তার জীবনের সেকেন্ড স্টেজে চলে যাবে। তারপরে হচ্ছে সে হাইড্রোজেন পোড়ানোর বদলে সে তার কেন্দ্রে এবং তার চারদিকে সে হিলিয়াম পোড়ানো শুরু করবে, সেন্ট্রালে হিলিয়াম এবং তার কেন্দ্রের চারদিকে হাইড্রোজেন, and then the sun will actually get bigger. And when that happens, সূর্য থেকে আমরা যে তাপমাত্রা পাচ্ছি, যে তাপটার কারণে আমাদের পৃথিবীতে প্রাণ ধারণ সম্ভব হচ্ছে, এটা কিন্তু সম্ভব হবে না। কারণ টেম্পারেচার বেড়ে যাবে, আমাদের পৃথিবীর টেম্পারেচার বাড়লে বরফ গলে যাবে, মানে পানির স্তর বেড়ে যাবে, এভরিথিং উইল চেঞ্জ। সূর্যের আকারটা যখন বাড়তে থাকবে, সে বাড়তে বাড়তে একে একে হচ্ছে আমাদের সৌরজগতের ভেতরের দিকে যে গ্রহগুলো আছে সেগুলিকে এনগালফ করে নেবে। সো like a lot of things will change. It's really অনেক অনেক পরে, 5 বিলিয়ন বছর, তো আসলে আমরা আমাদের পৃথিবীর ইতিহাসই আসলে কত মানুষের
মিলিয়ন বছর ধরে। মডার্ন হিউম্যান ইজ ইভেন লেস, ওয়ে মোর রিসেন্ট। তো এগুলি অনেক পরের কথা, কিন্তু এগুলি নিয়ে যদি আমরা এখন থেকে না ভাবি, এই প্রবলেমগুলোর কিন্তু সমাধান নেই। আচ্ছা, সূর্য যদি বড় হয়ে যায়, পৃথিবীকে গ্রাস করে, আমরা মানুষ হিসেবে কি করতে পারি? উই আর জাস্ট লিটল হিউম্যানস, রাইট? বাট আমরা যদি অনেক আগে থেকে সমস্যাটা নিয়ে ভাবি, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট, এই জন্য কিন্তু আমরা অন্য অন্য গ্রহ খোঁজার চেষ্টা করছি, আমরা অন্য গ্রহে প্রাণ থাকা সম্ভব কিনা চেষ্টা করছি। অ্যান্ড অফ কোর্স অ্যানাদার কোয়েশ্চেন উড বি যে ক্যান উই ট্রাভেল দেয়ার, ক্যান উই এক্সপোর্ট হিউম্যানিটি দেয়ার? দিজ আর অল, ওই যে খুবই অনেক দিক থেকেই বলবো অসম্ভব ধরনের কিছু প্রশ্ন বা অসম্ভব ধরনের কিছু টাস্ক, বাট আই থিঙ্ক হিউম্যানিটি অলরেডি হ্যাভ ডান আ লট। আমরা এখন যা যা করি, এই যে ইভেন আমাদের যে জুম কলে আমরা এখন এই জিনিসটা রেকর্ড করছি, এখন থেকে 20 বছর আগে কিন্তু ইট উড বি ফিকশন, right? So, Yeah. who knows what we can accomplish if we have a really big goal. So, astronomy gives humanity really big goals. It helps us to push our technology. It helps us to push our, I think, mental barriers. So, direct practical application হয়তো বলতে পারবো না, but I think it gives us a lot of really, really cool inspiration and directions about what to do next. Yeah. আহ, একটা জিনিস মানে আমার আর মাঝে মাঝে অনেকগুলো নিয়ে মানে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন না যে কোন একটা সময় আমরা অন্য কোনো গ্রহে বসবাস করব কিনা, বা এই যে এক্সপেডিশন গুলো করা হচ্ছে, হাউ উই ক্যান ট্রাভেল দেয়ার, আমরা যে এত ধরনের কি বলবো যে স্যাটেলাইট গুলো আছে, বা হচ্ছে আমি যদি স্পেস স্টেশনের কথা বলি, এগুলো তৈরি করার যে ব্যাপারটা, তারপরে এই যে মার্স মিশন বলেন বা মুন মিশন বলেন, এগুলো যে হচ্ছে আলটিমেটলি, মানে আমরা কি এটাই চিন্তা করছি যে আমাদের হিউম্যানিটি একটা সার্টেন পয়েন্টে ওই গ্রহ উপগ্রহগুলোতে থাকার চেষ্টা করবে যদি লিভেবল প্লেস থাকে, নাম্বার ওয়ান। আর হচ্ছে আমাদের যে এনার্জি রিসোর্সগুলো, আমরা কি ওইখানেও মাইনিং করব কিনা, এই যে ব্যাপারগুলো মানে মাঝে মাঝে এই কোশ্চেনগুলো থেকে চলে আসে। সো Mhm. আসলে ডাউন দ্য রোড ডেফিনেটলি আমরা ইউনিভার্সের প্রকৃতি বা কিভাবে চলছে কি হচ্ছে বা বিভিন্ন সময়ে পরবর্তীতে যে ডেঞ্জারগুলো আসবে সেগুলো যেন আমরা প্রিপেয়ার করবো, দ্যাটস ফাইন। বাট ইমিডিয়েটলি আমাদের কোন কোন ক্রাইসিসগুলো সলভ করার জন্য আমাদের এই অ্যাস্ট্রোনমির অ্যাপ্লিকেশনগুলো খুব জরুরি, আমি যদি এটা জিজ্ঞাসা করি, আমরা এই কোয়েশ্চেনটা যদি একটু উত্তর দিতেন। Sure. I mean, that's a very, very timely এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসার্ন। এবং এখানে আমি বলবো এটা অ্যাস্ট্রোনমি থেকে আমরা হচ্ছে ওই যে খুব সুদূর প্রসারী একটা ডিরেকশন পাই, বাট আমি যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলি, এই সমস্ত কিছু আসলে অ্যাস্ট্রোনমির থেকেও স্পেস সায়েন্সের আওতায় চলে আসে। এটা মানে আচ্ছা। একটা ব্রাঞ্চড আউট, কারণ হুম আমরা হুম। স্পেসে কিভাবে যাব, মানে রকেট কিভাবে তৈরি করছি, বা আমরা একটা অন্য গ্রহে যেতে পারছি কিনা, দিস ইজ অল স্পেস টেক। সো এটা আই থিঙ্ক আমি একটা বলবো একটা ছোট, অনেক সময় মিস ইনফরমেশন হতে পারে যে আমরা সবকিছুকে একসাথে যোগ করে ফেলি। সো জ্যোতির্বিজ্ঞানের গবেষণা থেকে স্পেস টেক আলাদা, বাট আই থিঙ্ক দে আর ভেরি ওয়েল কানেক্টেড। সো ইটস এ রেলেভেন্ট দ্যাট কোয়েশ্চেন। মিনস ডেফিনেটলি ওই রিসার্চগুলো থেকে মানে অ্যাস্ট্রোনমি রিসার্চগুলো থেকে আমরা স্পেস টেকের একটা ডিরেকশনও পেতে পারি, রাইট? আমি যদি হ্যাঁ, একটু অফ বলি। কোর্স। Yeah. হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওই যে যেই প্রসঙ্গগুলি তুলেছো যে ফার্স্ট অফ অল আমরা মানুষকে অন্য কোনো গ্রহে পাঠাতে পারবো কিনা, সেটার একটা বড় রিজনিং, একটা প্র্যাকটিক্যাল রিজনিং হচ্ছে আমরা অলরেডি পৃথিবীতে প্রচুর মানুষ বাস করছি। পৃথিবীর যে ক্যাপাসিটি তার থেকে কিন্তু আমরা অলরেডি অনেক ওভারডান ইন আ ওয়ে, দ্যাটস ওয়াই উই আর ড্রেইনিং দ্য রিসোর্সেস ফ্রম আর্থ। এবং এটাতে আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের যে একটা সমস্যা আছে সেটা তো আছেই, পাশাপাশি হচ্ছে যে হাউ ডু উই কিপ ইট সাস্টেনেবল, আমরা কিভাবে এই জিনিসটা প্রজন্মর পর প্রজন্ম ধরে এটা তৈরি করতে পারবো। আমি বলছিলাম যে সূর্য হয়তো 5 বিলিয়ন বছর পরে তার জীবনের শেষ বা দ্বিতীয় দশায় চলে যাবে, যখন সবকিছু বদলে যাবে। কিন্তু আমাদের পৃথিবীর রিসোর্স আমরা যেভাবে ব্যবহার করছি, সেখানে আসলে 5 বিলিয়ন বছর না, 5,000 বছরই আসলে ব্যবহার করার মতো আমাদের রিসোর্সটা নেই। তো আমাদেরকে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন টেকনিক নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে ক্যান উই মেক আ কলোনি, হিউম্যান কলোনি ইন আদার প্ল্যানেটস। আমরা অলরেডি জানি যে মঙ্গল বা পৃথিবীর কাছে যে গ্রহ আছে, শুক্র গ্রহ বা মঙ্গল গ্রহ যে আছে, সেখানে আসলে মানুষ বসবাসের, সরাসরিভাবে মানুষ বসবাসের উপযোগিতা নেই। এখানকার আবহাওয়া, তাপমাত্রা, পানির উপস্থিতি, সবকিছুই আমাদের যে জীবন ধারণের যে প্রয়োজনীয় উপকরণগুলি আছে তার থেকে অনেক আলাদা। সো সেখান থেকে তারপরে প্রশ্ন, আমরা যেটা নিয়ে অলরেডি কাজ করছি, যারা স্পেস টেক নিয়ে কাজ করছেন, যে আসলে
ক্যান উই মেক ইট হ্যাবিটেবল? এটা এখন হ্যাবিটেবল না, বাট ক্যান উই ডু সামথিং? আমরা কি সেখানে বসবাসের যোগ্য করে তোলার জন্য কোনো ধরনের পরিবর্তন আনতে পারি কিনা? এবং সেটার জন্য কিন্তু আমাদের সেখানে গিয়ে সেখানের অবস্থা দেখতে হবে, সেখানে কি ধরনের পরিবর্তন আনা যায়, সেটার কস্ট কিরকম হবে, সেটা নিয়ে ভাবতে হবে। যেমন আমি যদি বলি আমি মঙ্গল গ্রহের সবকিছু ঠিক আছে, সেখানে পৃথিবীর মতোই বসবাস করা যাবে, কিন্তু সেখানে কি আমি একটা পৃথিবীর মতো বাড়ি তৈরি করতে পারবো? তার জন্য কিন্তু আমাকে জানতে হবে যে ওখানকার মাটির প্রকৃতি কেমন, সেখানে সেটা কি সব জায়গায় একরকম কিনা, সেখানে পানি কেমন আছে, সেখানে অল অফ দিস কোয়েশ্চেন, সেখানে গ্র্যাভিটি আমাদের থেকে কত আলাদা, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক উইথ হিউম্যানস। সো এই ধরনের টেকনিক্যাল কোয়েশ্চেন বা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনের আনসার করার জন্য আমাদের কিন্তু সেখানে যেতে হবে। সো দ্যাট ইজ ওয়ান। অ্যান্ড নাম্বার টু ইজ ওই যে জ্বালানি সমস্যার যে ব্যাপারটা, যে মাইনিং। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে জাতিসংঘের মানে ওয়ার্ল্ড পলিসি নিয়ে যেরকম বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, সেখানে তেমন কিন্তু স্পেস নিয়ে লাইক দ্যার ইজ লাইক আ সাব গ্রুপ। এবং স্পেস ল পলিসি মেকিং ইজ আ প্রপার ফিল্ড অফ স্টাডি অলরেডি। বিশ্বে খুব বেশি ইউনিভার্সিটিতে নেই, বাস বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অলরেডি স্পেস ল নিয়ে মানুষজন পড়াশোনা করতে পারছে, কারণ নাও দ্যাট উই হ্যাভ সো মেনি স্যাটেলাইটস গোয়িং আপ, ইটস আ জেনুইন কনসার্ন যে আচ্ছা কতগুলি স্যাটেলাইট উপরে থাকতে পারবে, লাইক এরা নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে যদি কোনো একটা বাড়ির উপর টুপ করে পড়ে যায়, দেন হু টেক্স দ্য রেসপন্সিবিলিটি? ইটস এ জেনুইন কনসার্ন। ইট সাউন্ডস ফানি বাট ইট ইজ। সো কথা হচ্ছে যে স্যাটেলাইটকে আমরা কোন ধরনের স্যাটেলাইটকে আমরা উপরে যাওয়ার পারমিশন দিচ্ছি, ওরা গিয়ে কি করতে পারবে কি করতে পারবে না, হোয়াট ইজ দ্য লিমিট। এবং তারপরে যদি কেউ পৃথিবীর থেকে অন্য একটা গ্রহে যায়, সেখানে গিয়ে সে আসলে কি মাইনিং করতে পারবে, সেই মাইনিং এর রাইটটা কার কাছ থেকে নেবে, হু গিভস দ্য অথরিটি? মাইনিং করতে পারলে কোন কোন মেটেরিয়াল করা যাবে? কারণ ওখানে যদি মেটেরিয়াল করতে গিয়ে এমন কোনো টক্সিক এলিমেন্টস কেউ নিয়ে আসে পৃথিবীতে, যাতে পৃথিবীর মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাহলে সেই দায়বদ্ধতাটা কার? দেয়ার আর লাইক আ লট অফ নুয়ান্সেস টু দিস। তো এগুলি নিয়ে আসলে চিন্তা করার সময় অলরেডি চলে এসেছে, এবং এগুলি নিয়ে অলরেডি কিছু কিছু জায়গায় চিন্তা করা শেখানো হচ্ছে মানুষকে। আই থিঙ্ক ফ্রান্সে এবং স্পেনে দেয়ার ইজ অলরেডি ইউনিভার্সিটি কল লাইক ইউনিভার্সিটি অফ স্পেস সায়েন্স আর স্পেস টেক ইউনিভার্সিটি। এবং বাংলাদেশেও তো আসলে প্রথম এরোস্পেস ইউনিভার্সিটি, এরোস্পেস স্পেস টেক ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে লালমনিরহাটে, ইফ আই রিমেম্বার কারেক্টলি। সো সেখানে কিন্তু এই স্পেস রিলেটেড যে কনসার্ন মানুষের, or humanity in a way, like we are already thinking about that. And এইসব ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান আমাদেরকে যেটা করতে পারে, ইট ক্যান গিভ আস দ্য থিওরিটিক্যাল নলেজ। যেমন বলছিলাম যে মঙ্গলে কি আছে না আছে, আমরা ওখানে গিয়ে ডেটা স্যাম্পল যেমন তৈরি করতে পারবো, বাট ওখানে যাওয়াটা কি নিরাপদ কিনা, আহ, ওইটার ব্যাপারে কিছু ইন্ডিকেশন কিন্তু আমাদের অলরেডি অ্যাস্ট্রোনমি নলেজ থেকে আসে, বিকজ উই ক্যান স্টাডি দ্য লাইট দ্যাট কামস ফ্রম দ্যাট প্ল্যানেট। এবং ওই আলোটা স্টাডি করে আমরা বুঝতে পারি যে ওখানে আসলে ওটার আবহমণ্ডলে কি কি আছে না আছে, সেটার ব্যাপারে আমরা একটা স্ট্রং ইন্ডিকেশন পাই। অ্যান্ড দ্যাট ক্যান হেল্প আস টু মেক ডিসিশন যে কোনখানে যাওয়াটা আসলে সেন্স ক্রিয়েট করে এবং কোনখানে যাওয়াটা সেন্স ক্রিয়েট করে না। সো Yeah, lot of many things. I mean, একটা একটা ডিসিশনে বা একটা হচ্ছে কেয়ারফুল ডিসিশনে অ্যাবাউট আদার প্ল্যানেট আসার জন্য অনেকগুলো সেক্টরের মানুষজনকে, ইন্টারডিসিপ্লিন মানুষজনকে একত্র করতে হচ্ছে। এই জন্য আপনি বললেন যে এটা বিশাল বড় একটা ব্রাঞ্চ। আমি অ্যাস্ট্রোকেমিস্ট্রি জানছি, অ্যাস্ট্রোফিজিক্স জানছি, স্ট্যাটিস্টিক্স জানছি, তারপর সিমুলেশন, অল দিস টাইপ অফ থিংস আমার জানা লাগছে বিকজ অফ এইটার একটা সার্টেন প্রবলেমকে সলভ করার জন্য। তো এই যে আমি এতগুলো এখন একটা মানুষের পক্ষে তো ডেফিনেটলি সবগুলো ব্রাঞ্চকে কভার করা পসিবল না, বাট একটা মিনিমাম লেভেল অফ আর ইউনো লিস্ট অফ স্কিলস বা টুলস আমাকে জানতে হবে, যাতে করে আমি এই এরিয়াতে আমার গবেষণা হোক বা কাজগুলো হোক আমি চালিয়ে যেতে পারি। তো আমি যদি সেই দিকেই জানতে চাই যে একজন নতুন রিসার্চার বা এনথুজিয়াস্ট যে হচ্ছে এই এরিয়াতে গবেষণা করতে চায় বা স্কিল ডেভেলপ করতে চায়, তাহলে তাকে কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে, কোন টুলগুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন। ওকে, ওকে। সো দ্যাটস এগেইন আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এবং যেটা অলরেডি বলেছো যে there's a lot going on, অনেক কিছু আছে। আমি যে স্পেস টেকের ভেতরে গেলেও সেখানে প্রচুর জিনিসপত্র আছে, মানে রকেট তৈরি জানালি থেকে শুরু করে সেখানে স্পেস ল পলিসি মেকিং পর্যন্ত সবকিছু আছে। ইন দ্য সেম ওয়ে আমরা জ্যোতির্বিজ্ঞানের কথা যদি বলি, আমাদের অ্যাস্ট্রোনমি
কম্পিউটেশনাল সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। কেউই সব কিছুর এক্সপার্ট না, টু বি অনেস্ট। লাইক আই সে, আমার আমার ওয়ার্ক হচ্ছে যে অ্যাট দ্য ইন্টারফেস অফ থিওরি অ্যান্ড অবজারভেশন। আই নো ভেরি লিমিটেড থিংস অ্যাবাউট ইনস্ট্রুমেন্টেশন। আমার ধারণা খুবই কম, ইন দ্য সেন্স যে আই ক্যান নট গো অ্যান্ড বিল্ড ইউ আ বিগ টেলিস্কোপ, দ্যাটস আউট অফ মাই এক্সপার্টিস। বাট আমি অন্ততপক্ষে এতটুকু জানি যে একটা ইনস্ট্রুমেন্টেশনে যদি, আমি যদি এটা বলতে পারি যেটা কোন তরঙ্গ দৈর্ঘ্যে এটা আমাদের মহাবিশ্বকে পর্যবেক্ষণ করছে, তাহলে আই ক্যান হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট হাউ টু প্রসেস দ্যাট ডেটা, এবং ওইখান থেকে যেই যেই ফোটন কাউন্টটা আমরা পাচ্ছি সেটা ব্যবহার করে কিভাবে উই ক্যান ডু রিসার্চ। Even that I would consider as somewhat advanced knowledge. So কেউ যদি অ্যাস্ট্রোনমির দিকে বা এই সব কিছুকে এক্সপ্লোর করতে চায়, আমি ধরে নিচ্ছি সে তারা হাই স্কুল লেভেল বা বাংলাদেশের যে এইচএসসি হায়ার সেকেন্ডারি লেভেল ওই পর্যন্ত লেভেলটা সে পার করে এসেছে, এক্ষেত্রে আমি বলবো আনফর্চুনেটলি দে রিয়েলি নিড টু হ্যাভ আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কারণ আইদার তার বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ডটা মানে স্কুল কলেজ থেকে আসবে, অথবা তার নিজের পড়ে নিয়ে অ্যাটলিস্ট বেসিক কেমিস্ট্রি, বেসিক ফিজিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স হাই স্কুল লেভেলে এটা তার জানতেই হবে। কারণ এটা না জানলে এত সব এই মানে সমস্ত আইডিয়া তো কমপ্লেক্স, একটার পর একটা বিল্ড আপ করে, এটা বুঝতে তার জন্য খুব কঠিন হয়ে যাবে। এরপরে যদি কেউ গবেষণা করার জন্য জ্যোতির্বিজ্ঞানের মতো ফিল্ডে আসতে চায়, তাকে আন্ডার গ্রাজুয়েট ফিজিক্স এবং আন্ডার গ্রাজুয়েট ম্যাথমেটিক্স ইট হ্যাজ টু বি কভার্ড ভেরি ওয়েল। এবং ম্যাথমেটিক্স এরকম না যে তাত্ত্বিক গণিত তাকে অনেক বেশি জানতে হবে, এমন না, কিন্তু প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স তাকে, ক্যালকুলাস খুব ভালো করে জানতে হবে, তাকে কমপ্লেক্স নাম্বারসের মানে কমপ্লেক্স এবং ভেক্টরস এগুলি নিয়ে খুব ভালো জানতে হবে। এবং আমি অলরেডি যেটা একবার বলেছি যে বিকজ উই ডিল উইথ রিয়েলি লার্জ নাম্বারস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ অ্যাস্ট্রোনমি। আমাদের অ্যাস্ট্রোনমি ফিল্ডে একটা জোক আছে যে এখন তো পৃথিবীতে হচ্ছে ডেটা সায়েন্স ইজ আ বিগ থিং, বাট astronomers have been doing data science when it was not cool because we literally just do that. We look at the sky, we get a lot of data, and we try to make sense out of it. So ডেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ডেফিনেটলি আমাদেরকে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যানটা খুব ভালো করে বুঝতে হবে যে হাউ ডাজ দ্যাট ওয়ার্ক। আমরা একটা ডেটা, একটা তথ্য যখন আমরা পাই সেটা আমরা ভেরিফাই কিভাবে করব, সেই তথ্যটাকে আমরা সবচেয়ে ভালোভাবে কিভাবে সেভ করব, হাউ ডু উই ডু দ্য ভিজুয়ালাইজেশন। তারপরে হচ্ছে সেটা থেকে সেটাকে ফিজিক্সের সাথে কানেক্ট করতে আমাদের ফিজিক্সের নলেজটা লাগবে, বা কেউ যদি অ্যাস্ট্রোকেমিস্ট্রিতে যেতে চায় তাকে ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রির নলেজটা জানতে হবে। সো কেউ যদি অ্যাস্ট্রোবায়োলজিতে যেতে চায় তাকে অ্যাস্ট্রোনমির পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজি সম্পর্কে একটু বেশি করে জানতে হবে। কিন্তু অ্যামং অল অফ দিস মানে অ্যাক্রস অল অফ দিস সাব ফিল্ডস তাকে স্ট্যাটিস্টিক্সটা জানতে হবে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু আমরা হচ্ছে লাইক উই আর ডিলিং উইথ নাম্বারস অ্যান্ড ডেটা ইন লার্জ স্যাম্পল, সো হাতে কলমে কেউই এখন কাজ করে না। আই থিঙ্ক উই অল ইউজ কম্পিউটার্স and we all use programming, computer programming to deal with large numbers. So computer programming হচ্ছে খুবই integral part of being an astronomer, I would say. উম, এবং সো প্রোগ্রামিং জানতে হবে। সি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা হচ্ছে আই থিঙ্ক সবারই মোরালেস হাতে খড়ি হয় হচ্ছে সি দিয়ে, এখন মনে হয় পাইথন এবং আদার থিংস আর অলসো ইউজড। তবে পাইথন যেহেতু এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ এবং জ্যোতির্বিজ্ঞানের প্রচুর বিভিন্ন শাখায় কাজ করার জন্য যে ধরনের টুল তৈরি হয় তার অনেক কিছুই আসলে পাইথনে তৈরি হয়েছে, এবং অথবা আগের কোনো ল্যাঙ্গুয়েজে তৈরি হলে সেটা পাইথনে ডেভেলপড হয়েছে। সো পাইথন জানাটা ডেফিনেটলি ইটস আ বোনাস, আদারওয়াইজ সামবডি উইল হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট। সো আই থিঙ্ক এগুলি হচ্ছে একেবারে বেসিক ফান্ডামেন্টাল নলেজ, আর বাকি সব কিছু সে তার সুযোগ মতো শিখে নিয়ে এগোতে পারবে। দ্যাটস দ্য হোপ। তার মানে হচ্ছে প্রোগ্রামিং বেসিক্যালি শিখতেই হবে ডেটা সম্পর্কে আরো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আর কোনো টুল কি আছে, যেমন আমরা যেমন ম্যাটল্যাব ইউজ করি বা অন্য কোনো আমরা পিস পাইস বা এই টাইপের কিছু, আমি যদি ইলেকট্রনিক্স এর কথা চিন্তা করি, যে আমরা যখন ডিজাইন করি ওই টাইপের কিছু সিমুলেশন সফটওয়্যার আমরা ইউজ করি। অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স এর জন্য কি আমার কোনো ডেডিকেটেড এরকম টুল শেখার প্রয়োজন আছে বা সফটওয়্যার? আম, আসলে প্রচুর টুল আছে, দ্যাটস দ্যাটস দ্য থিং। তো পাইথন নিয়ে যখন আমরা কাজ করি তখন পাইথনে দেয়ার আর লাইক মেনি মেনি লাইব্রেরিজ। যেমন পাইথনে নাম্বার নিয়ে যখন কেউ কাজ করে তাদের জন্য কিন্তু একটা লাইব্রেরি আছে নামপাই, রাইট? বা আমি যদি প্লটিং নিয়ে কাজ করি দের ইস লাইক সিবর্ন, বাট দের ইস অলসো ম্যাটপ্লটলিব, যে লাইব্রেরিটা আমাদেরকে প্লটিং বা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে হেল্প করে। সেরকম অ্যাস্ট্রোনমির প্রচুর কাজের
একটা এনকম্পাসিং লাইব্রেরি আছে, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোপাই। there are many things that you can do within AstroPy itself. So হুম। পাইথনটা বুঝলে আই থিঙ্ক অনেক ছোটখাটো সফটওয়্যার বা ছোটখাটো ফাংশনালিটি আমরা অলরেডি সেখানে করতে পারবো। তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনমিতে আমরা ইমেজ নিয়ে যেহেতু কাজ করি, ইমেজ প্রসেসিং এর জন্য দেয়ার আর মেনি টুলস। অ্যাগেইন ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। কারণ আমরা জ্যোতির্বিজ্ঞানে তো শুধুমাত্র আমরা অপটিক্যাল বা ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্য নিয়েই কাজ করি না, যে ওয়েভলেন্থ আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা এক্স রে নিয়ে কাজ করি, আমরা ইনফ্রারেড ওয়েভলেন্থ নিয়ে কাজ করি, আমরা রেডিও নিয়ে কাজ করি, উই ওয়ার্ক অন গ্যামা রেজ, উই ওয়ার্ক অ্যাক্রস অল দ্য স্পেকট্রাম, অ্যাক্রস দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, রাইট? সো সেই কারণে কে কোন তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করছে তার উপর ডিপেন্ড করে দেয়ার টুলস অ্যান্ড সফটওয়্যারস ক্যান চেঞ্জ আ লট। সো এখানে ওয়ান থিং ফিটস অল এমন এমন কিছু আসলে আমি বলতে পারছি না। বাট পাইথনে দেয়ার আর লট অফ লাইব্রেরিজ দ্যাট রিয়েলি হেল্প। কেউ যদি ইমেজিং নিয়ে কাজ করতে চায় সের জন্য বেশ কিছু ধরনের টুলস আছে, এবং এরপরে বাকিটা ডিপেন্ড করবে হুইচ ওয়েভ লেন্থ ইজ ইউর গেম এন্ড দেন অন। আম, আপনি এটা বলছিলেন যে হচ্ছে স্কুল জীবন থেকে বা হচ্ছে ওইভাবে ডিরেক্টিভ ওয়েতে কিছু পড়াশোনা করতে হবে বা ফান্ডামেন্টাল নলেজ গুলো জানতে হবে। যেহেতু আমাদের টপিকটা এরকম যে ফিউচার অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, সো আমরা যদি বলি আপনার এক্সপেরিয়েন্স থেকে, আপনি যখন শুরু করেছিলেন বা আপনার প্যাশনের জায়গা থেকে যখন আপনি এক্সপ্লোর করা শুরু করেছিলেন, কি কি প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হয়েছিল? বাংলাদেশে কি ইনফ্রাস্ট্রাকচারটা আছে? আপনি বলছেন যে একটা স্পেস ইনস্টিটিউট হয়েছে রিসেন্টলি, বাট আপনি যখন শুরু করেছিলেন তখন কি এতটা অ্যাভেলেবল ছিল বিষয়গুলো? ওকে, শর্ট আনসার নো। কিছু ছিল না। কিছু ছিল না বলতে কিছুই ছিল না। আমি যখন শুরু করি তখন বাংলাদেশে অ্যাস্ট্রোনমি রিলেটেড যেই কাজগুলি হতো, মানে এক হাতের আঙ্গুলে গুনে বলে ফেলা যায়, একটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড হতো, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন থেকে সেগুলি তখন অর্গানাইজ করা হতো। আম, এবং সেটার মাধ্যমেই মূলত মানে আমি নিজে থেকে পড়ার পাশাপাশি আমার ফার্স্ট স্টেপ ইনটু লাইক কম্পিটিটিভ অ্যাস্ট্রোনমি বা যে কোনো কিছু উম, হাতে খড়ি হয় বলতে গেলে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড থেকে। আমি 2007-এ যখন এসএসসি পরীক্ষা দিই, এরপরে তখন আমাদের এসএসসি আর শেষ হওয়া আর এইচএসসি শুরু হওয়ার মাঝখানে একটা সময় থাকতো। আমার হাতে 3 মাস মতো সময় ছিল, তো সেই সময়টাতে অনেকে অনেক কিছু করে। আমি অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড করেছিলাম। অ্যান্ড দেন সো ওই ওইটা একটা জিনিস ছিল। দুই নাম্বার জিনিস হচ্ছে যে তখন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি তারও বেশ অনেকদিন আগে থেকে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের আহ, কি বলে পপুলারাইজেশনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি কাজ করে যাচ্ছে। অনুসন্ধিৎসু চক্র নামে আর একটা এরকম গ্রুপ অফ পিপল আছে যারাও এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন। সো তারা কি করে যে কোনো একটা হয়তো একটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হচ্ছে বা এরকম একটা স্পেসিফিক ইভেন্ট হচ্ছে, তখন তারা হয়তো তাদের যেই টেলিস্কোপ আছে সেটা দিয়ে পাবলিক ইভেন্ট করছে। বা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি যেটা করে আসছে আগে থেকে, যে তারা বছরে 2বার বা একবার হচ্ছে একটা ওয়ার্কশপের আয়োজন করে আসছে, যেখানে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন সাব টপিক নিয়ে হচ্ছে আম, বিভিন্ন মানুষ এসে আলোচনা করে থাকেন, এক্সপার্টরা আলোচনা করেন। তো সেখানে আমি 2010 সালে প্রথম হচ্ছে আমি সেখানে পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করি। তারপর থেকে আমি সেখানে আয়োজক হিসেবে থাকি, এবং লাইক আই টুক সাম ক্লাসেস বা আমি অন্যান্য স্পিকারদের সাথে কথা বলে সেখানে আয়োজনে হেল্প করে আসছি। আমার যে বইটার কথা হচ্ছে বলছিলে যে ডক্টর ফারসিমান মোহাম্মদ স্যারের সাথে যে বইটা লেখা হয়েছে, উনি যেমন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাথে থেকে লিটারেলি থ্রু ডেকেডস উনি বাংলাদেশে আম, বিজ্ঞান জনপ্রিয়করণ বা জ্যোতির্বিজ্ঞান জনপ্রিয়করণে কাজ করে আসছেন। আম, তো those were really I think the only options that are available, এবং এগুলি আসলে জনপ্রিয়করণ পর্যায়ে যায় বা ওই যে অ্যামেচার অ্যাস্ট্রোনমি যেটা সেই পর্যায়ে যায়, যে একজনের জ্যোতির্বিজ্ঞান ভালো লাগছে, সে একটা টেলিস্কোপ দিয়ে হয়তো চাঁদের একটা সুন্দর ছবি তুলছে বা একটা তারার গুচ্ছ দেখছে বা স্টার ক্লাস্টার দেখছে, অথবা সে হয়তো একটা কোর্স করে জানতে পারছে টুকটাক যে আসলে হোয়াট ইজ দিস অ্যাবাউট। বাট এটা তো আসলে প্রফেশনাল অ্যাস্ট্রোনমি করার জন্য এনাফ না কোনো দিক থেকেই। আমরা যখন স্কুল কলেজে, ইভেন আমি বলবো ইঞ্জিনিয়ারিং এর জন্য যখন আমরা প্রিপারেশন নেই, তখন তো আমাদেরকে উই নিড টু গো থ্রু রিগারাস ট্রেনিং প্রসেস। ওই ট্রেনিং প্রসেসের জায়গাটা বাংলাদেশে বলতে গেলে একদমই ছিল না। যেসব ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়া যায় সেখানেও আসলে ফিজিক্সের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে মাইনর করার বা মেজর তো দূরের কথা, মাইনর করার বা দু একটা কোর্সও হয়তো তেমন ছিল না।
আম, আমি 2009-এ ভর্তি পরীক্ষা দিয়ে যখন ইউনিভার্সিটিতে যাই, তখন আই থিঙ্ক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দে হ্যাড ওয়ান কোর্স, যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে কেউ হয়তো একটা কসমোলজি কোর্স নিতে পারবে বা এরকম একটা কিছু ব্যাপার ছিল। ঢাকা ইউনিভার্সিটিতেও সেম। সো ইয়া, থিংস ওয়ার ভেরি ভেরি লিমিটেড ব্যাক দেন। এখন আগের থেকে অনেক কিছু বদলেছে, বাট আই ক্যান টক অ্যাবাউট দ্যাট লেটার এস ওয়েল। আচ্ছা, তো এই যে বদলেছে, এটা নিয়েই কথা বলবো যে আসলে বদলেছে কতটুকু বদলেছে। বদলাতে হলে বা এখন একটা ইকোসিস্টেমটাকে আরো স্ট্রঙ্গার করতে গেলে আমাদের আর কি কি লাগবে? যেমন আমি এটা জানি যে আপনি যেরকম আছেন এরকম হয়তো আরো অনেকে যারা হচ্ছে অ্যাব্রোড আছেন, তার একটা ডায়াসপোরা আছে, তো তারা কিভাবে বাংলাদেশের এই রিসার্চের এই এরিয়াটাকে এগিয়ে নিতে হেল্প করতে পারে? আর বর্তমানের ইনফ্রাস্ট্রাকচারটার কোন লিমিটেশনটা আপনি চান যে, আমি পলিসি লেভেলে হয়তো যাব না, বাট কোন লিমিটেশনটা এখনো যেটা আছে যেটা হয়তো ঠিক করা পসিবল, যাতে করে আমরা একটা পুল অফ সায়েন্টিস্ট, পুল অফ এনথুজিয়াস্ট, পুল অফ অ্যাস্ট্রোফিজিস্ট আমরা নিয়ে আসতে পারি আমাদের দেশ থেকে? হুম। সো এখন অলরেডি যা আছে সেখান থেকে যদি শুরু করি, আমি অলরেডি বলেছি যে লালমনিরহাটে হচ্ছে এখন স্পেস টেকের মানে এরোস্পেস অ্যান্ড স্পেস টেকনোলজি রিলেটেড একটা ইউনিভার্সিটি বাংলাদেশে তৈরি হয়েছে। এটা খুব কম সময়ই হয়েছে, এটার যাত্রা শুরু হয়েছে, বাট আই থিঙ্ক দিস ইজ ভেরি প্রমিসিং অ্যান্ড ইটস এ ভেরি গুড টাইম টু হ্যাভ সামথিং লাইক দ্যাট। এর পাশাপাশি সম্প্রতি 2025 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে ঢাকায় যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আছে বা আইইউবি, হুম সেখানে হুম বাংলাদেশের প্রথম প্রফেশনাল অ্যাস্ট্রোনমির ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। এর নাম হচ্ছে সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স আর কাসা। এবং সেখানে আসলে যেই কথাগুলো বলছিলে যে বাংলাদেশের ভেতরে এবং বাইরে যারা জ্যোতির্বিজ্ঞান ব্যক্তিগত উদ্যোগে নিয়ে পড়াশোনা শুরু করেছে বা কাজ করছেন, তাদেরকে একত্র করে কি করা যায়, তো কাসা আসলে সেরকম একটা কাজই করে দেখিয়েছে অলরেডি, উইচ ইজ রিয়েলি রিয়েলি কমেন্ডেবল। তো সেখানে এটার কাসার বর্তমান ডিরেক্টর হচ্ছে খান মোহাম্মদ বিন আসাদ, ডক্টর খান মোহাম্মদ বিন আসাদ। তিনি আইওটি থেকে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার মতে, বাট তারপরে উনি আম, ইউরোপে মাস্টার্স এবং পিএইচডি করেন। তারপরে তিনি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করেন স্কোয়ার কিলোমিটার অ্যারেতে ইন সাউথ আফ্রিকা, এবং তারপর উনি বাংলাদেশে ফিরে যান এবং আইইউবিতে ফিজিক্স ডিপার্টমেন্টে জয়েন করেন। এবং তারপর থেকে অনেকের প্রচেষ্টায়, বাট আমি বলবো উনি মানে হি রিলি স্পিয়ার হেডেড দ্য হোল এফোর্ট। ওনার অলমোস্ট ওনার একক প্রচেষ্টাতেই বলা যায় কাসার আসলে শুরু হয়। এবং কাসাতে এখন অতি সম্প্রতি আরো একজন ফ্যাকাল্টি অ্যাস্ট্রোনমিতে জয়েন করেছেন, ওনার নাম হচ্ছে সৈয়দ আশরাফ উদ্দিন শুভ। উনিও আসলে কিন্তু বুয়েটের একজন সিনিয়র অ্যালামনাই। উনি, আমি ওনার ব্যাচটা ভুলে গিয়েছি, বাট 2001 বা ওইরকম তার আশেপাশে ভাইয়া ছিলেন। বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তারপরে তিনি বাইরে গিয়ে ইউরোপে, ইউএসএ তে মাস্টার্স করেন অ্যাস্ট্রোফিজিক্সে, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেন। তারপর ইউএসএ তে অনেকদিন কাজ করেছেন বিভিন্ন অ্যাস্ট্রোনমি অবজারভেটরিতে, এবং ইউএস এর পাবলিক যে ইউনিভার্সিটি সেক্টর সেখানে উনি টিচার হিসেবে আছেন। তারপরে উনি লিটারেলি লাইক 2 মাস আগে উনি বাংলাদেশে গিয়ে কাসাতে হচ্ছে সেকেন্ড অ্যাস্ট্রোনমি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেন। বাট কোর ফ্যাকাল্টির পাশাপাশি তারা, আমরা জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা বাইরে থেকে কাজ করছি বিভিন্ন জায়গাতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে স্পেশালি, তারা ওই সেন্টারের সাথে আমরা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে এখন যুক্ত আছি। তো আমরা যেটা করার চেষ্টা করছি যে কাসা প্রথমে হচ্ছে আইইউবিতে যে ফিজিক্স ডিপার্টমেন্ট আছে সেখানে অ্যাস্ট্রোনমির প্রথম মাইনর প্রোগ্রাম শুরু করেছে অলরেডি। সো একটা স্টুডেন্ট চাইলে অ্যাস্ট্রোনমির কিছু স্পেসিফিক কোর্স নিয়ে তারা একটা মাইনর, আন্ডার গ্রাজুয়েট অ্যাস্ট্রোনমির একটা মাইনর করতে পারে। সো অবভিয়াসলি দ্য গোল ইজ টু হ্যাভ ইভেনচুয়ালি অ্যাস্ট্রোনমি মেজর, এবং তারপরে সামনে সেখানে অ্যাস্ট্রোনমির মাস্টার্স প্রোগ্রামটা শুরু করার হচ্ছে চেষ্টা করা হচ্ছে। সো অ্যাজ অ্যাসোসিয়েটস আমরা যেটা করি যে আমরা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আচ্ছা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা যায়, এই ব্যাপারে আমরা হচ্ছে ডিসকাশন করতে হেল্প করি। এবং পাশাপাশি আমরা ওইখানে যে স্টুডেন্টরা আছে ওদেরকে আমরা এক্সটার্নাল সুপারভাইজার হিসেবে আমরা বিভিন্ন রিসার্চ প্রজেক্টে হচ্ছে সুপারভিশনের চেষ্টা করি। সো এবং আই থিঙ্ক কাসা ইজ রিয়েলি শোয়িং অলসো যে এখন যেহেতু বিশ্বায়নের একটা যুগ এবং হুম সবকিছুই হাতের কাছে, এই সময়ে জ্যোতির্বিজ্ঞানের মতো একটা একটা বিষয় আসলে কি কি করা সম্ভব বাংলাদেশের মতো দেশ থেকে। কারণ আমি অলরেডি বলেছি যে জ্যোতির্বিজ্ঞান ইজ নট জাস্ট অ্যাবাউট লুকিং এট দ্য স্কাই এনিমোর, রাইট? আমরা হচ্ছে হুম আকাশের দিকে তাকাচ্ছি, বাট পাশাপাশি উই ডু কেমিস্ট্রি, উই ডু বায়োলজি, উই ডু কম্পিউটেশন। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা
বলা প্রয়োজন, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় এবং সবচেয়ে আপ টু ডেট যত ফ্যাসিলিটি আছে এগুলি কিন্তু এখন কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির অন্তর্গত না, এবং বলা যায় কোনো নির্দিষ্ট দেশের অন্তর্গত না। যদিও কোনো না কোনো দেশের মাটিতেই এই টেলিস্কোপগুলি তৈরি হয় যেগুলি গ্রাউন্ড বেসড আছে, কিন্তু এগুলির ফান্ডিং এবং এগুলির বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং সবকিছুই খুবই ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে তৈরি হয়, কারণ কোনো একটা নির্দিষ্ট দেশের পক্ষে এই ফ্যাসিলিটিগুলো তৈরি করার মতো টাকা, এক্সপার্টিস কোনো কিছুই আসলে থাকা সম্ভব না। দিজ আর হিউমাঙ্গাস থিংস। সো এই কাজগুলো হয় ইন্টারন্যাশনালি, এবং এর বেশিরভাগ টেলিস্কোপ থেকে যে তথ্যগুলি পাওয়া যায়, তথ্যগুলি কালেক্ট করার একটা নির্দিষ্ট সময় পরে অল অফ দিস গোজ পাবলিক। অ্যাস্ট্রোনমির বেশিরভাগ ইনফরমেশনই কিন্তু আসলে পাবলিকলি অ্যাভেলেবল, অ্যাটলিস্ট র ডেটা যেটা ওকে বলে। সো একটা ইউনিভার্সিটি থেকে বা একটা দেশের মধ্য থেকে কেউ যদি জ্যোতির্বিজ্ঞানের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে চায়, গবেষক তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু এখন আর লাখ কোটি টাকা খরচ করে বা কোটি কোটি টাকা খরচ করে একটা টেলিস্কোপ বানাতে হবে না, তাদেরকে একটা মানে কম্পিউটেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যে এই যে তথ্যগুলি অলরেডি অ্যাভেলেবল সেটা নিয়ে একটা স্টুডেন্ট যাতে কম্পিউটারে কাজ করতে পারে, সেই সুবিধাটা আসলে তৈরি করে দিতে হবে। আই থিঙ্ক দ্যাটস ডেফিনেটলি পসিবল। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটিতে অলরেডি সেই সেই ধরনের ক্যাপাসিটিটা আসলে রয়েছে। তো ইউনিভার্সিটির যে অবজারভেটরি সেটার এখনো প্রয়োজনীয়তা আছে, কারণ ইউনিভার্সিটি অবজারভেটরি ছোট হলেও সেখানে কাজ করে একটা স্টুডেন্ট জানতে পারে যে কিভাবে অবজারভেটরিতে আসলে ডেটা তো কালেক্ট করা হয়, সেই ডেটাটা কোন কোন প্রসেসিং এর মধ্য দিয়ে যায়, এবং সেই প্রসেসিং এর প্রত্যেকটা ধাপ সম্পর্কে তাদের একটা সুন্দর হ্যান্ডস অন যে আইডিয়াটা দেয়, সেটার জন্য অবজারভেটরির প্রয়োজন আছে। কিন্তু স্টেট অফ দ্য আর্ট গবেষণা করার জন্য আসলে এই মানে অনেক বেশি পরিমাণে খরচ করে একটা অনেক বড় টেলিস্কোপ তৈরি করার প্রয়োজনীয়তা এখন আর পৃথিবীতে নেই। সো এই সমস্ত ব্যাকগ্রাউন্ড নলেজ দেওয়ার মেইন কথাটা হচ্ছে বা উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে এখন আসলে অনেক ভালোভাবেই জ্যোতির্বিজ্ঞান গবেষণার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সম্ভব, কারণ যেহেতু আমাদের প্রয়োজন কম্পিউটেশনাল ক্যাপাসিটি, এবং আমাদের যেটা প্রয়োজন হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, ইন দ্য সেন্স যে বাংলাদেশ থেকে যারা অলরেডি বাইরে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আম, তাদের সাথে একটা এক্সটার্নাল কমিউনিকেশনের মাধ্যমে কাসা যেরকম করে করে দেখিয়েছে, একটা সিমিলার ফরম্যাটে কিন্তু এই জিনিসগুলো শুরু করা এখন সম্ভব। আম, কারণ আমাকেও কিন্তু এক্স্যাক্টলি বাংলাদেশে থাকতে হচ্ছে না একটা স্টুডেন্টকে সুপারভাইজ করার জন্য বা এই ধরনের কাজে অ্যাডভাইজারি একটা ভূমিকা রাখার জন্য। সো উই ক্যান ডেফিনেটলি ইউজ দ্যাট। আর বাংলাদেশে আরো একটা জিনিস যেটা শুরু করা যায় সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটের মাঝখানে একটা কোলাবোরেটিভ এফোর্ট নিয়ে কাজটা শুরু করা। সো আই ক্যান এলাবোরেট অন দ্যাট, বাট তার আগে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট হোয়াট আই জাস্ট সেইড। না না, আপনি বেশ খুব ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা বলেছেন এবং আসলে কি করা পসিবল। ডেফিনেটলি আমাদের এখন ইউনিভার্সিটিগুলোতে অনেক জায়গাতেই এই যে জিপিইউ ক্লাস্টার বা এই জিনিসগুলোর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অলরেডি আছে বেশ কিছু ইউনিভার্সিটিতে। তো এখন যেটা হতে পারে যে আপনি একটু আগে যেটা বললেন যে ক্রস ইউনিভার্সিটি কোলাবোরেশন ইনসাইড আওয়ার কান্ট্রি, এটা পসিবল। এবং এটা করলে কিন্তু আসলে এই যে পুল অফ অ্যাস্ট্রোফিজিসিস্ট বের করে আনাটা কোনো কঠিন ব্যাপার না। আর সেই সাথে তো আমাদের বাইরের মানুষদের এই যারা অলরেডি রিসার্চ করছেন, এখন তো এই যে বিশ্বায়নের যুগে ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল সেমিনার করা, ওয়ার্কশপ করা বা রিসার্চে সরাসরি কন্ট্রিবিউশন করে, এটা এখন হচ্ছে এবং করা পসিবল। সো বাট এই যে করা পসিবল এবং বিশ্বে বাইরের দিকে যেভাবে এক্সপোনেনশিয়ালি মানে জিনিসগুলো এগিয়ে যাচ্ছে, হয়তো আমরা কিছুটা পিছিয়ে আছি, বাট ক্যাচ আপ করাটা অবশ্যই সম্ভব, রাইট? মানে সেইটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়? মানে স্টিল আমরা দেখা যাচ্ছে পিছিয়ে আছি, বাট কেন, মানে এখনো কেন? হ্যাঁ, সো ওয়েল, প্রতিবন্ধকতার জায়গাটা আমার মনে হয় ইটস ইটস নট অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার। সম্ভব মানে এটা সম্ভব কিনা যেটা অলরেডি বলেছে যে ইটস ডেফিনেটলি পসিবল, আমাদের কম্পিউটেশনাল স্ট্রাকচার আছে। এখানে একটা প্রতিবন্ধকতা বা যেটা বলবো যে একটা মেন্টাল ব্যারিয়ারের মতো একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে অনেকেই এখনো হয়তো ওই ধারণার সাথে দে আর নট অন দ্য সেম
স্পট ইন দ্য ওয়ে যে আসলে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য আমাদের একটা টেলিস্কোপের প্রয়োজন নেই বা হুম, অনেক বেশি পরিমাণ বিনিয়োগের প্রয়োজন নেই। আমরা আসলে একটা কম্পিউটেশনাল স্ট্রাকচার তৈরি করলে এবং আমাদের যদি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের যে এক্সপার্টিসটা তাদের সাথে কোলাবোরেট করলে এই জিনিসটা তৈরি করা সম্ভব। তো এক হচ্ছে যে টেলিস্কোপ তৈরির ধারণাটা, আর দুই হচ্ছে অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে আমি যদি আমার এখানে একটা ক্যাপাসিটি বিল্ড করতে চাই, তাহলে আমার এখানে লাইক আই নিড আ বাঞ্চ অফ অ্যাস্ট্রোনমার্স ইন মাই ইউনিভার্সিটি, আদারওয়াইজ ইটস নট পসিবল। সেটাও আসলে ম্যান্ডেটরি না, আমি যেটা বলবো এখন, যেহেতু বিভিন্ন ধরনের কোলাবোরেশনের ধারণাটা তৈরি হয়েছে। তো সেই দিক থেকে একটা উদাহরণ দিতে চাই যে উম, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এখন কোলাবোরেশনের আইডিয়াটা শুধু এটা না যে আমার ইউনিভার্সিটিতে দুইজন প্রফেসর তারা একসাথে কাজ করছে, রাইট? কোলাবোরেশন ইজ অ্যাবাউট ওয়ার্কিং টুগেদার উইথ পিপল হু ডাজ দ্য সেম থিং, এবং ইট ক্যান বি অ্যাক্রস ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। এটা বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে হতে পারে। সো এই যে প্রপার একাডেমিক রিসার্চের যে আইডিয়াটা, সেটাও আমার মনে হয় বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে বা অনেকের মাঝখানে মানে কি বলবো, পলিসি মেকিং যারা করছে তাদের কাছে হয়তো এই এ ব্যাপারে একটা মেন্টাল ব্যারিয়ারের মতো রয়েছে যে না, আমাদের যদি সব যদি আমাদের হাতে না থাকে তাহলে আমরা এই কাজটা শুরু করতে পারবো না। কিন্তু আসলে আমাদের যা আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের স্টুডেন্টসরা দে আর ব্রিলিয়ান্ট, দে আর ডুইং লাইক, বাংলাদেশ থেকে কিন্তু আমরা প্রায় এরকম শুনি যে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায়, রোবোটিক্স প্রতিযোগিতা হোক, ইভেন নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জেস, এরকম জায়গাতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা অনেক অনেক ভালো করছে। তাদের তো তেমন কিছুই নেই ইনফ্রাস্ট্রাকচার, স্টিল দে আর ডুইং অ্যামেজিং। সো ইমাজিন আমরা যদি তাদেরকে এই কিছু এক্সপার্টিসের যে সাজেশনটা, অ্যাডভাইজিংটা, এই জিনিসটা যদি তাদেরকে অ্যাভেল করে দিতে পারি এবং কম্পিউটেশনাল ক্যাপাসিটি যদি আমি তাদেরকে তাদের কাছে এনে দিতে পারি, দে ক্যান ডু ওয়ান্ডার্স। উই জাস্ট হ্যাভ টু হেল্প দেম টু টু ডু দিস। বাকিটা তারাই করে ফেলতে পারবে। সো আই এম ডেফিনেটলি লাইক রিয়েলি অপটিমিস্টিক অ্যাবাউট দ্যাট। আর আরেকটা যেটা বলবো যে আহ, বাংলাদেশ তো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি আমরা বলি যে আমাদের একটা বড় সমস্যা, সুবিধা বা সমস্যা দুটোই হচ্ছে যে বাংলাদেশে অনেক মানুষ, আমাদের মানুষের জন্য এনাফ অপরচুনিটিস নেই। যে আমাদের হচ্ছে লাইক উই আর ডিলিং উইথ রিয়েল লাইফ প্রবলেমস ইন দ্য সেন্স যে আমাদের খাদ্য সমস্যা আছে, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা আছে, রোড অ্যাক্সিডেন্টস হচ্ছে, আম, এই ধরনের সমস্যা, জ্বালানি সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা। তো এই ধরনের সমস্যা যখন আমাদের ডে টু ডে লাইফের একটা কোর অংশ, তখন কিন্তু আমাদের এফোর্ট বা বাজেটিং, ন্যাশনাল বাজেটিং এর একেবারে সিংহভাগটাই চলে যায় হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান করতে। যে না, আমাদের আগে রাস্তা তৈরি করতে হবে, মানুষকে খাবার দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। সো এইগুলির জন্য আমরা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল অ্যাসপেক্টসের যে সমাধানগুলো, সেগুলোর পিছনে আমাদের এফোর্টটা আমরা সম্পূর্ণ দিয়ে থাকি। এবং জ্যোতির্বিজ্ঞান বা পিওর রিসার্চের যে জায়গাগুলো, যে বললাম পদার্থবিজ্ঞান, গণিত বা এই ধরনের দর্শন, ইতিহাস, এই ধরনের যেসব রিসার্চ বেসড ফিল্ডগুলো আছে, সেখানে আসলে আমাদের বাজেট অ্যালোকেশনটা খুব কম হয়ে যায়। এটা একটা প্র্যাকটিক্যাল আউটকাম অফ আওয়ার রিয়ালিটি, এখানে আসলে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। তবে একই সাথে আমি বলবো যে যেহেতু জ্যোতির্বিজ্ঞান, ইট ক্যান রিয়েলি হেল্প আস ইন মেনি ওয়েজ। এক হচ্ছে যে এটা আমাদের টেকনিক্যাল সমাধান তো তৈরি করে দিতেই পারবে। আবার যেটা বলছিলাম যে যেহেতু অ্যাস্ট্রোনমি ইজ লিটারেলি ডুইং ডেটা সায়েন্স বাট উইথ অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা, সো অ্যাস্ট্রোনমিতে যদি আমরা এক্সপার্টিস তৈরি করতে পারি, একটা পুল অফ স্টুডেন্টসকে যদি তৈরি করতে পারি, তারা যেমন ডেটা অ্যানালিসিস এবং প্রসেসিং এই ধরনের প্র্যাকটিক্যাল স্কিলে ট্রেন্ড হবে, শুধু তাই না, পাশাপাশি অ্যাস্ট্রোনমির সমস্যা সমাধানের করার জন্য তাদের কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্যাপাসিটিটা অনেক বেশি ডেভেলপ করবে। সো ইন দ্যাট ওয়ে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট যে অ্যাস্ট্রোনমির গবেষণার ক্ষেত্রে যদি আমরা ফান্ডিং অ্যালোকেট করতে চাই, ইট হ্যাজ অ্যাকচুয়ালি আ লট অফ রিয়েল লাইফ বেনিফিট ইন টার্মস অফ ট্রেনিং হিউম্যান পাওয়ার। যে আমরা নেক্সট জেনারেশন প্রবলেম সলভিং এর জন্য আমরা একটা ডিফারেন্ট টুল দিয়ে উই আর ডেভেলপিং আওয়ার ইয়াং মাইন্ডস। সো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে জ্যোতির্বিজ্ঞানের গবেষণার জন্য ডেফিনেটলি ফান্ডিং অ্যালোকেট করা, আই থিঙ্ক অনেক বেশি না বাট অল্প অল্প ফান্ডিং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে করতে পারে, সরকারিভাবে কিছুটা আসতে পারে, অ্যান্ড ইট ক্যান অল অ্যাড আপ টুগেদার। সো এদিক থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় ফান্ডিং অ্যালোকেশনের ক্ষেত্রে এটার এটার জন্য সরকারি
নির্দেশাবলীর একটা প্রয়োজনীয়তা থাকে। তো এদিক থেকে আমি বলবো বেসরকারি ইউনিভার্সিটিগুলো দে ক্যান রিয়েলি জাম্প ইনটু দিস, যেহেতু তাদের ডিসিশন মেকিং প্রসেস ইজ আ বিট ফাস্টার। এবং সেই কারণেই কিন্তু বলবো যে আইইউবির মতো যে ইউনিভার্সিটিগুলো অনেক ভালো কাজ করছেন, আইইউবি বা ব্র্যাকের মতো ইউনিভার্সিটিগুলো, এটার পেছনে কিন্তু এই ভূমিকাটা আছে যে ওয়েন দে হ্যাভ দ্য ভিশন দে ক্যান জাম্প ইনটু ইট আ বিট কুইকার দ্যান আ গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। এবং তারা তাদের সেই ক্যাপাসিটিটার খুব ভালো ব্যবহার করেই কিন্তু এইসব ফিল্ডে এখন অনেক ভালো কাজের একটা সূচনা করেছেন বাংলাদেশে। তো দেয়ার ইজ দ্যাট, বাট অ্যানাদার বিট যেটা আসলে এখন পসিবল, আমি বলবো প্র্যাকটিক্যালি বাংলাদেশে করা পসিবল, যে প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি তারা হয়তো এককভাবে একটা ছোট করে ইনস্টিটিউট তৈরি করলেন অথবা একটা কম্পিটিশনাল ফ্যাসিলিটি তৈরি করলেন, কিন্তু তারা তো সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারবেন না। যেটা বাংলাদেশে আরো সম্ভব তা হচ্ছে এই সব ধরনের ইউনিভার্সিটির কাজটাকে সমষ্টিগতভাবে করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট লাইক সিস্টেমের কথা ভাবা যায়। এবং এসব ক্ষেত্রে আসলে আমি যদি উন্নত দেশের কথা বলি, যে ইউরোপ আমেরিকার দিকে দেয়ার আর মেনি ইনস্টিটিউটস লাইক দ্যাট, যেমন ইতালিতে পুরো দেশ জুড়ে তাদের একটা ইনস্টিটিউট আছে আইনাফ নাম বলে। আমি ইতালিয়ানে ফুল নেমস আমি ওদিকে যাচ্ছি না, বাট আইনাফের মেইন কাজ হচ্ছে এটা মানে একটা জাতীয় জ্যোতির্বিজ্ঞান গবেষণার একটা ইনস্টিটিউট বলা যায়। বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে তাদের যেমন একটা সাব ব্রাঞ্চ আছে, হুম। আবার তাদের ইন্ডিপেন্ডেন্ট অফিস আছে। সেই অফিসে একটা স্টুডেন্ট যদি আইনাফে কোনো গবেষকের সাথে কাজ করতে চায়, তাহলে সে অন্য কোনো ইউনিভার্সিটিতে তাকে এনরোল থাকতে হবে, সেখানে সে আইনাফের কোনো একজন গবেষকের সাথে সে কো সুপারভাইজিং হিসেবে কাজ করতে পারে। তো এই, এবং আইনাফের যেহেতু কিছু ফ্যাসিলিটি আছে, যেহেতু তারা জ্যোতির্বিজ্ঞানের এক্সপার্ট, তাদের কিছু কম্পিটিশনাল ফ্যাসিলিটি আছে, তাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এবং কানেকশন আছে, তারা ওই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর যে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আসছে, দে আর প্রোভাইডিং দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ব্যুরোক্রেটিক বিট। সো এইভাবে করে তারা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু তারা একসাথে এসে আইনাফে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারছে। সো ইটস লাইক ওয়ার্কিং এজ আ হাব ফর অ্যাস্ট্রোনমি রিসার্চ। একইভাবে এরকম ইনস্টিটিউট, যেমন আমি নেদারল্যান্ডে যেহেতু পিএইচডি করেছি, সেখানে ইনফ্রাস্ট্রাকচারের সাথেও আমি পরিচিত। সেখানে যেমন ওদের দেশব্যাপী একটা ইনস্টিটিউট আছে, একটা নেটওয়ার্ক আছে, ওটার নাম হচ্ছে নোভা। সো নেদারল্যান্ডে এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে জ্যোতির্বিজ্ঞানের যেসব ইনস্টিটিউট আছে, তারা আবার একযোগ হয়ে তারা সবাই নোভার অংশ। এবং নোভার অংশ হওয়ার কারণে তারা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের জন্য যে ধরনের কানেকশনের প্রয়োজন আছে, সেটা নোভা থেকে তারা অনেকটাই হ্যান্ডেল করে। আবার স্টুডেন্ট রিলেটেড যে পাইপলাইনিং এর যে ব্যাপারটা, সেটা ইউনিভার্সিটি থেকে হ্যান্ডেল করে। সো ইটস লাইক আ দে আর ডুইং দিস টুগেদার। যে জিনিসটা ইউনিভার্সিটি থেকে করা ডিফিকাল্ট, তারা সেটা নোভার থ্রুতে করে ফেলছে। সো বাংলাদেশে আই থিঙ্ক ইটস ইটস রিয়েলি এখনই সময়, আমি বলবো যে বাংলাদেশে যেহেতু বেশ কিছু ইউনিভার্সিটিতে ছোট ছোট করে অলরেডি অনেক কিছু শুরু হয়েছে, ইটস আ গুড টাইম টু স্টার্ট সামথিং অ্যাজ আ কোলাবোরেটিভ এফোর্ট, যেটা বাংলাদেশের জাতীয় একটা অ্যাস্ট্রোনমির ইনস্টিটিউটের মতো কাজ করবে। এবং আমি ইউরোপের কথা বলছিলাম, কিন্তু আসলে আমাদের প্রতিবেশী দেশ যে ভারত, সেখানেই কিন্তু এটার অনেক ভালো এক্সাম্পল অলরেডি আছে। ভারতে বেশ কিছু অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউট আছে, যেমন আইইউকা আছে একটা পুনেতে, তারপরে ইসরো আছে তাদের যে স্পেস রিসার্চ ইনস্টিটিউট, এবং আরো কিছু নতুন গবেষণা তৈরি হচ্ছে, যেমন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ আছে। সেটারও কাজ কিন্তু অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, যে তারা উম, আম, স- কি বলে, স্বতন্ত্রভাবে তারা বিজ্ঞান গবেষণায় কাজ করে যাচ্ছেন অ্যাজ অ্যান ইনস্টিটিউট, বাট বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর বা স্টুডেন্টরাও তাদের সাথে যুক্ত হয়ে এই এই ফ্যাসিলিটিটাকে তারা হচ্ছে একটা টু ওয়ে প্রসেসে দাঁড়া করিয়েছেন। সো আই থিঙ্ক ইটস এ গুড টাইম ফর আস টু স্টার্ট সামথিং লাইক দ্যাট ইন বাংলাদেশ এস ওয়েল। একটু বড় হয়ে গেল, বাট আই না, হোপ আই না, কুড গিভ ইউ লাইক এ গুড এটা এটা পিকচার এই অফ দিস। মডেলটা আসলে খুবই ভালো যে একটা সেন্ট্রাল একটা মানে গভর্নমেন্ট হোক বা সবাই মিলেই হোক, ডেফিনেটলি গভর্নমেন্টের এখানে ইন্টারভেনশনটা দরকার হবে, বাট একটা হাব, দেন ইট ইজ কানেক্টেড টু ডিফারেন্ট ইউনিভার্সিটি, যারা যারা কাজ করতে চায় তারা একসাথে কাজ করবে, ইভেন বাইরে যারা কোলাবোরেশন তারা কাজ করবে, ইভেন ইন্টারন্যাশনাল ডিফারেন্ট ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে কাজ হবে, ফান্ডিংটা ওখান থেকে আসতে পারে। সো এটা আসলেই সময়, ডেফিনেটলি হবে, আশা করি আমরা যে হবে। আর যেহেতু আপনারা যারা ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছেন বাংলাদেশে, আপনি যে দুজন প্রফেসর নাম বললেন যে বাইরের ওই ব্যাপারটা ছেড়ে এসে দেশের জন্য তারা যে কাজ করছে, আমি বলবো যে স্যালুট, ডেফিনেটলি আই প্রে ফর দ্যাট, যে এই জিনিসটা আরও উত্তরোত্তর বেড়ে উঠুক। কারণ আপনি যেটা বলেন, আই এগ্রি যে আমাদের দেশের বাচ্চারা, আমাদের দেশের স্টুডেন্টরা, দে আমি তারা অনেক চেষ্টা করে, এই যে স্পেস চ্যালেঞ্জ বলেন বা মার্স রোভার বলেন, এগুলোতে কিন্তু তারা সিগনিফিকেন্ট অনেক কন্ট্রিবিউশন তারা করছে জাস্ট বিকজ অফ দেয়ার প্যাশন।
বাট যেটা এক্স্যাক্টলি। হয়ে যায় যে একটা সার্টেন টাইম পরে, ওকে আমার এটা প্যাশন আছে বাট আমি সেই সাপোর্টটুকু পাচ্ছি না আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে, অনেকেই ডিজার্টেন হয়ে যায়। হুম হুম। হয়তো আপনি যেটা আরো বলতে পারবেন যে আপনাদের সময় যখন এত কিছু ছিল না, কতটুকু কঠিন কষ্ট করে স্ট্রাগল করে বা প্যাশন ছিল বলে এই জায়গাটাতে আপনি আসতে পেরেছেন। এখন জিনিসটা আরো ইজিয়ার, তাই না? হুম হুম। তো সেটাই। definitely it should not wait for any like bureaucratic or anything, any problem, but hopefully সেটাই। we are hopeful যে এটা হয়ে যাবে। হুম হুম। এখন আমার আরেকটা কোয়েশ্চেন, যেটা দিয়ে হয়তো আমরা শেষের দিকে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কিছু জানলাম যে ভুলগুলো কিছু ভাঙা, কিছু মিথ বাস্টার্স ছিল, তারপর হচ্ছে কোন কোন এরিয়াগুলো আছে, বিশাল বড় এরিয়া, এখানে কন্ট্রিবিউশনের অনেক জায়গা। সো সেগুলোর জন্য কি কি লাগবে, ফান্ডামেন্টাল কিভাবে আমি ক্যারিয়ার কি গুছাইতে পারি, ওইভাবে পোর্টফোলিও বানাতে পারি যাতে করে আমি ওই দিকে রিসার্চ করতে পারি, এটা নিয়ে আমরা কথা বলেছি। এখন যেটা হচ্ছে যে এখন একটা অ্যাস্ট্রোফিজিক্স একটা জায়গায় আছে, আজ থেকে 10-20 বছর পরে অনেকগুলো এরিয়া খুলে যাবে বিকজ অফ আদার থিংস অ্যাজ ওয়েল। এই যে এখন এআই ডোমেইনে যে একটা বিশাল বড় রেভলিউশন চলছে, সামথিং কোয়ান্টাম নিয়েও, এই যে এবার যারা নোবেল পেল, সো কোয়ান্টাম নিয়ে একটা রেভলিউশন চলছে। সো এই যে কম্পিটিশন পাওয়ার, অনেক বিশাল বড় ডাটা নিয়ে কাজ করা, তারপর হচ্ছে এআই সাইডে এতগুলো বুম হলো, এই সবগুলো কম্বিনেশনে এটা অ্যাস্ট্রোফিজিক্সের গবেষণার আর কোন কোন নতুন দুয়ার খুলে দিতে পারে আগামী 10-20 বছরে, এবং আমাদেরকে কিভাবে এটার জন্য প্রস্তুত হওয়া যেতে পারে যাতে করে আমরা সিগনিফিকেন্ট এটা কন্ট্রিবিউশন রাখতে পারি অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন। Okay. I mean, like it's again, like I keep saying, but these are all fantastic questions. And এই প্রশ্ন, এই যে প্রশ্নটা যে এআই এবং নেক্সট জেনারেশন টেকনোলজি নিয়ে আসলে আমরা সামনে আরো কি কি করতে পারি, nobody knows the answer to it, right? And that's the best part of it. ইয়েস। This is up for the next generation of scientists to discover. সেটা হচ্ছে শর্ট আনসার। ডেফিনেটলি। সো লং অ্যান্সার বলবো যে আমাদের ডেফিনেটলি উই হ্যাভ সাম আইডিয়াস। কারণ জ্যোতির্বিজ্ঞান, এখন যেটা বলছিলাম যে নাও অনেক কিছুর দিক থেকেই আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা অনেক বদলেছে, আমাদের ক্যাপাসিটি অনেক বেশি বেড়েছে। আমরা শুধুমাত্র এখন দৃশ্যমান মানে তরঙ্গ দৈর্ঘ্যেই মহাবিশ্বকে দেখছি না, আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে দেখছি। এবং প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যে মহাবিশ্বকে দেখার জন্য কিন্তু আমাদের স্পেসিফিক টাইপ অফ টেলিস্কোপ বা ইনস্ট্রুমেন্টেশন তৈরি করতে হয়েছে। এগুলি সবই কিন্তু টেকনিক্যাল প্রবলেম, যেগুলিকে আমাদের একটা করে একটা সলভ করতে হয়েছে। আম, তো সেরকম আরেকটা যেমন সম্পূর্ণ প্রাসঙ্গিক না, বাট একটু একটা ইয়ার কথা বলি, যে কিছুদিন আগে অনেকেই হয়তো দেখেছে যে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে আমাদের হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির যে কেন্দ্রে যে ব্ল্যাক হোলটা আছে, সেই ব্ল্যাক হোলের শ্যাডোর একটা ছবি তোলা হয়েছে। এবং তার কিছুদিন আগে হচ্ছে M87 গ্যালাক্সির সেন্টারের ব্ল্যাক হোলের শ্যাডোর একটা ছবি এসেছে, একটা ডোনাটের মতো একটা ব্লবি একটা ছবি। আই ডোন্ট নো ইফ ইউ স দিস। সো এটা খুবই বলতে গেলে যে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটা ব্ল্যাক হোলের শ্যাডোর ডিরেক্ট ছবি তুলতে পেরেছি। সো দিস ওয়াজ আ হিস্টোরিক্যাল মোমেন্ট। এবং ইট ওয়াজ হিস্টোরিক্যাল ফর মেনি মেনি ডিফারেন্ট রিজনস। একটা জাস্ট জিনিস বলবো, যে সেখানে যেহেতু একটা ব্ল্যাক হোলের, এটা বেশ বড়, বাট এই সবগুলি এত এত দূরে আছে, যে এইটার ছবিটা উম, আমরা যে লেভেলে তুলতে পেরেছি সেটার জন্য আমাদের ক্যামেরার পাওয়ার অনেক বেশি বাড়াতে হয়েছিল। সো জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, ইট ওয়াজ লাইক একটু নর্থ আমেরিকান একটা এক্সাম্পল, যে নিউ ইয়র্কের থেকে কেউ যদি একটা বাইনোকুলার দিয়ে ক্যালিফোর্নিয়াতে থাকা একটা নিউজ পেপার পড়তে পারে, তাহলে তার ক্যামেরার বা বাইনোকুলারের পাওয়ার যতটা বেশি হতে হবে, আমরা ওই যে M87-এর গ্যালাক্সির যে সেন্টারের ছবি তুলেছি সেটার জন্য আমাদের ক্যামেরার পাওয়ার ততটা বেশি হতে হয়েছে। সো জাস্ট ইমাজিন হোয়াট উই কুড ডু। তো সেটার জন্য যেটা হয়েছে, যে টেলিস্কোপ দিয়ে আমরা দূরের ছোট জিনিস রিজলভ করার জন্য উই রিয়েলি নিড টু মেক দ্য টেলিস্কোপস বিগার অ্যান্ড বিগার। কারণ হচ্ছে টেলিস্কোপ যে ওয়েভলেন্থে দেখতে চাই সেটার সাথে টেলিস্কোপের সাইজের একটা কোরিলেশন আছে, যে ইট হেল্পস উইথ হাউ বিগ উই ক্যান, মানে হাউ ওয়েল উই ক্যান রিজলভ টু টু স্মল থিংস। তো আমরা যেহেতু রেডিওতে এই দূরের জিনিসটা অবজার্ভ করেছি এবং রেডিওর তরঙ্গ দৈর্ঘ্যটাও যথেষ্ট বেশি, সেজন্য আমাদের রেডিও টেলিস্কোপটাকে আকারে অনেক বাড়াতে হয়েছে। তো রেডিওতে একটা সুবিধা হচ্ছে যে আমরা একটা ইন্ডিভিজুয়াল টেলিস্কোপ না ব্যবহার করে উই ক্যান মেক ইন্টারফেরোমেট্রি, যে আমরা কয়েকটা টেলিস্কোপ পাশাপাশি রেখে সেগুলিকে আমরা হচ্ছে উই ক্যান কানেক্ট দেম টুগেদার টু মেক লাইক আ বিগার ইমাজিনারি টেলিস্কোপ ইন আ ওয়ে। তো এই এই ব্ল্যাক হোলের ছবিটা তৈরি করার জন্য আমাদের পুরো পৃথিবীকে একটা সিঙ্গেল টেলিস্কোপের মতো তৈরি করতে হয়েছে। সো হোয়াট পিপল ডিড, যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় রেডিও অবজারভেটরি আছে,
প্রত্যেকটা অবজারভেটরি থেকে স্যামালটেনিয়াসলি আমরা একটা জিনিসের দিকে তাকিয়ে ছবি তুলেছি, এবং পৃথিবী রোটেট করেছে। এই টেলিস্কোপটা হয়তো একটু দূরে চলে গেছে, তখন আবার এদিক থেকে আরেকটা টেলিস্কোপ টার্ন অন হয়েছে, সো টেলিস্কোপ কেপ টার্নিং অন অ্যান্ড অফ, এবং কন্টিনিউয়াসলি আমরা দূরের একটা সোর্সের দিকে ছবি তুলেছি। অ্যান্ড ইভেনচুয়ালি আমরা যেহেতু জানি যে কোন সেকেন্ডে, মানে কোন টাইমে আমরা কোন টেলিস্কোপটা দিয়ে দেখছি, উই কুড কালেক্ট অল দ্য ডেটা, এবং সেগুলিকে টাইম দিয়ে ক্যাপচার করে উই কুড মেক ইট লাইক কোহেরেন্ট। সো, এবং এটার জন্য আমাদের যেই পরিমাণ ডেটা লেগেছে, সেগুলি এতই বেশি যে ইট ডিডন্ট মেক সেন্স টু ট্রান্সফার দ্য ডেটা অনলাইন। সো যেটা হয়েছে যে প্রত্যেকটা সেন্টারের ডেটাটা কালেক্ট করা হয়েছে, তারপরে পিপল লিটারালি টুক হার্ড ডিস্কস অ্যান্ড দে ফ্লু টু আ সেন্টার। কারণ তারা এই হার্ড ডিস্কে কালেক্ট করে বিমানে করে অন্য একটা জায়গায় যেতে যেই 2-3 দিন সময় লেগেছে, দ্যাট ওয়াজ ওয়ে ফাস্টার দ্যান সেন্ডিং দ্য ডেটা বাই ট্রান্সফারিং, বিকজ ইট ওয়াজ লাইক পেটাবাইটস অফ ডেটা। সো সো দিস জাস্ট টু লাইক, মানে একটু অপ্রাসঙ্গিক হতে পারে, বাট আইডিয়াটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমিতে আমরা আসলে কি ধরনের ইম্পসিবল ফিট উই ক্যান অলরেডি ওয়ার্ক আউট ইন আ ওয়ে, যে কি ধরনের ডেটা লেভেলে কাজ করছি আমরা, কি ধরনের টেলিস্কোপের জিনিস নিয়ে কাজ করছি। সো অ্যাট দ্য সেম টাইম আমি যেমন আরেকটা জিনিস বলছিলাম যে আমরা এখন পুরো আকাশের ম্যাপিং এর চেষ্টা করছি, উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গল থিং দ্যাটস আউট দেয়ার ইন আ ওয়ে, এবং ওইটা আসলে হিউম্যানলি পসিবল না, তাই না? যেহেতু 100 বিলিয়ন্স গ্যালাক্সি, প্রত্যেকটা গ্যালাক্সিতে 10 বিলিয়ন্স অফ স্টার্স, একজন মানুষ কেন, পুরো পৃথিবীর সব মানুষ সারা জীবন শেষ করে দিলেও আসলে উই ক্যান নট গো থ্রু দেম ওয়ান বাই ওয়ান। উই নিড অটোমেশন। ওটার জন্য যেমন আমরা কম্পিটিশনাল ক্যাপাসিটি তৈরি করছি, একই সাথে আমাদের অটোমেশনটা দরকার, এবং অটোমেশনের জন্য কিন্তু আমরা মেশিন লার্নিং এর মতো টুলগুলো ব্যবহার করছি। অ্যান্ড যেহেতু উই নিড টু মেক থিংস ফাস্টার, সো অবভিয়াসলি উই আর ওয়েলকামিং কোয়ান্টাম কম্পিউটিং। উই আর অলরেডি ইউজিং জিপিইউ, কিন্তু জিপিইউ ইজ অলসো লাইক এভরিথিং হ্যাজ আ লিমিট। সো আমাদের কম্পিউটেশনাল ক্যাপাসিটি যত বেশি হবে, উই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড মোর থিংস। সো আমরা, দেয়ার উইল অলওয়েজ বি ইউজ অফ দ্যাট। আবার একই সাথে এই যে আমরা বিভিন্ন কমপ্লেক্স আইডিয়া বা বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে যেমন আমরা মহাবিশ্বকে অবজার্ভ করার চেষ্টা করছি, we can really, ইটস রিয়েলি আপ ফর ইমাজিনেশন যে আমরা আসলে আরো কোন দিক দিয়ে কি করতে পারবো। যেমন ওই ইভেন্ট হরাইজন টেলিস্কোপের কথা যেটা বলছিলাম, যে আমরা পুরো পৃথিবীকে একটা টেলিস্কোপ বানিয়েছি, দেয়ার আর লিটারালি ডিসকাশনস গোয়িং অন যে আমরা পৃথিবীর সাথে সাথে, মানে দেয়ারস অলরেডি যাচ্ছে আমরা স্পেসে একটা এরকম যদি অবজারভেটরি বসাই, তাহলে যে পৃথিবীর এতটুকু টেলিস্কোপটা আমরা স্পেসে একটা বসালাম, দেন উই মেক একটা বিগার সার্কেল, এবং এই পুরোটা দিয়ে আমরা ওই জিনিসটাকে অবজার্ভ করবো, তাহলে আমরা আরো দূরের জিনিস দেখতে পারবো। আবার স্পেসে একটা টেলিস্কোপ বসানোর চাইতে, মানে জাস্ট পৃথিবীর অরবিটিং না করে, আমরা কি চাঁদে একটা টেলিস্কোপ বসাতে পারি কিনা, দেন উই ক্যান মেক অ্যান ইন্টারফেরোমিটার দ্যাট কানেক্টস দ্য আর্থ অ্যান্ড দ্য মুন, অ্যান্ড দেন উই ক্যান লুক ইনটু ফার্দার থিংস। সো ইয়া, লাইক ইমাজিনেশন মানুষের যত দূর যেতে পারে, আই থিঙ্ক উই ক্যান বিল্ড all of that. And I think in all of these, এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং দুটোরই অনেক বড় ভূমিকা থাকবে। এআই যেমন অলরেডি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ইন্ডাস্ট্রিটা আছে, ইট লাইক revolutionized it in many different ways. এবং অনেকে হয়তো একটা সময়, কিছু সময় হলো ধারণা করেছে যে হ্যাঁ, এখন তো আসলে হিউম্যান ইঞ্জিনিয়ারদের দরকার হবে না, কারণ এআই ক্যান ডু অল অফ দ্যাট। বাট আই থিঙ্ক সমস্ত ইনস্টিটিউট, সমস্ত ইন্ডাস্ট্রি, দে আর লার্নিং, সাম অফ দেম লার্নিং দ্য হার্ড ওয়ে, যে না, উই স্টিল নিড হিউম্যানস, বিকজ ইউ ক্যানট জাস্ট লেট এআই ডু থিংস, ইউ হ্যাভ টু গিভ ইট ফিডব্যাক। সো আমি যেটা বলবো যে এআই ইজ অ্যাকচুয়ালি আ ফ্যান্টাস্টিক ইম্প্রুভমেন্ট of a tool that can help us automate a lot of things. এবং জ্যোতির্বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে যেহেতু আমরা আরো অনেক বেশি বেশি বড় এবং কমপ্লেক্স জিনিস সম্পর্কে বুঝতে চাই, দেয়ার ইজ আ লট অফ ইউজ অফ এআই। যেমন একটা এক্সাম্পল দেই, গত বছর 2025 অথবা হয়তো 24, আই মাইট বি রং, নাসাতে একটা সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম হয় হচ্ছে হাই স্কুল স্টুডেন্টদের জন্য। দে আর গিভেন সাম archival data of NASA and they think about what fun things you can do. একটা হাই স্কুলের স্টুডেন্ট, হি ওয়ার্কড উইথ আই থিঙ্ক জিপিটি অর ক্লড, আই ফরগট, মেবি জিপিটি, কারণ কিছুদিন আগে, ক্লড তখনও হয়তো ডেভেলপড হয়নি। সেটা দিয়ে সে নাসার আর্কাইভাল ডেটা মাইনিং করে হি লাইক বেসিক্যালি বিল্ট আ টুল, যেটা হচ্ছে টাইম ডোমেইনের ডেটা দেখবে যে আকাশের একই জায়গায় কতদিন পর পর ডেটা নেওয়া হয়েছে, সেখানে কি ছিল না ছিল, নতুন কি তৈরি হয়েছে, সেই ইনফরমেশনটা ব্যবহার করে হি ডিসকভার্ড লাইক মোর দ্যান 100,000 নিউ অ্যাস্টেরয়েডস।
আমাদের সৌরজগতের যে অ্যাস্ট্রয়েড গুলি ছিল, সে লিটারালি আর্কাইভাল ডেটা নিয়ে এটা করেছে, and he got like $1 million ফান্ডিং ফর হিজ আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন আ ভেরি গুড স্কুল। সো ব্যাপার হচ্ছে যে দিস ইজ পসিবল নাও, এবং আরো কি যে পসিবল সেটা ইটস রিয়েলি আপ ফর পিপল। আমি বলতে পারবো না, আই জাস্ট নো দ্যাট there is a lot of possibilities, there is a lot of things you can do, and I think there's a lot of cool things that's really waiting to be discovered and waiting to be identified by people. মানে আমি যত শুনছি তত আরো অবাক হচ্ছি যে মানে এই টপিকটা সম্পর্কে আমার মানে খুব এনথুজিয়াজম ছিল, বাট আমি এতটা ডিপলি কখনো চিন্তা করিনি। ইটস লাইক সামওয়ান হু হ্যাজ নলেজ অফ অল ডিফারেন্ট থাউজেন্ড বুকস। এই জন্য আমি সবসময় এই যে আমার এই পডকাস্ট জানি এটা একটা বেস্ট থিং হচ্ছে যে আমি যখন কারো এক্সপার্টের সাথে কথা বলি আমি অনেক কিছু জানতে পারি ওই সার্টেন টপিকটা সম্পর্কে। এই জন্য আপু আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে এই মানে সময়টা বের করে কথা বলার জন্য। আর অনেক নভিস অ্যাস্ট্রোফিজিসিস্ট বা যারা আসছে এই জগতে তাদেরকে ইন্সপায়ার করার জন্য। আর আরেকটা ছোট্ট জিনিস আমি একটু বলবো, সেটা আমি যে আমার আগের পডকাস্টগুলোতে আমি এখন পর্যন্ত ফিমেল সায়েন্টিস্টকে আনতে পারিনি, আপনি ফার্স্ট। স্টেমে That's an honor. স্টেমে ফিমেলদের কন্ট্রিবিউশনটা আমাদের বাংলাদেশ থেকে হোক বা সারা ওয়ার্ল্ড থেকে হোক কিভাবে আরো বাড়ানো যায়। মানে আমি অনেক সময় খুব সারপ্রাইজিংলি লক্ষ্য করি এবং খুব খারাপ লাগে যে একটা সেমিনারে বা কনফারেন্সে দেখা যাচ্ছে যে ফিমেল সায়েন্টিস্ট কম। ওয়াই? মানে ওয়াই? লাইক এই যে আপনার মতো যারা এরকম অনেক মানুষ এরকম আছে, অনেক ফিমেল সায়েন্টিস্ট আছে দুনিয়াতে, আমরা তাদেরকে এতটা ফোকাস কেন করি না? এটা আমার একটা কোয়েশ্চেন মাঝে মাঝে। বা বাংলাদেশে অনেক আহ, মানে কি বলবো যে অনেক ট্যালেন্টেড পার্সনস আছে, তারা প্রতিনিয়ত স্টেম ফিল্ডে অনেক কন্ট্রিবিউশন করে যাচ্ছে। আমরা তাদেরকে আরো এগিয়ে নিয়ে আসার জন্য আরো কি পদক্ষেপ নিতে পারি, এটা আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে। Well, first of all, as I said, it's an honor to be the first female scientist here. এবং definitely it's been my pleasure to talk about things that I enjoy talking about. As you can say, see ইয়া, already, যে আমি ঘন্টার পর ঘন্টা এগুলি নিয়ে কথা বলে যেতে পারবো। So it's really a pleasure. আহ, মেয়েদের কন্ট্রিবিউশন বা উপস্থিতির কথা যদি বলি, um, there's again there are many aspects to it. It's a big problem. এটার যদি কোনো সহজ সমাধান থাকতো তাহলে I think we would have solved it by now. আহ, উম, এখানে একটা কালচারাল অ্যাসপেক্ট আছে, এখানে সিস্টেম্যাটিক অ্যাসপেক্ট আছে, এখানে ক্যাপাসিটি বিল্ডিং এর অভাবের একটা অ্যাসপেক্ট আছে। there is also the aspect of infrastructure, যে একজন মেয়ে যদি, একজন নারী যদি বিজ্ঞান গবেষণা বা এরকম হাইলি ডিমান্ডিং একটা ফিল্ডে লং টার্ম কাজ করতে চান, তার বেশ কিছু সাপোর্ট প্রয়োজন। ইটস নট লাইক দে নিড সাপোর্ট অফ ইউনো কি বলো এটাকে, যে তার কাজটাকে ওকে করে দিতে হবে এমন না, তার সাপোর্ট প্রয়োজন সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ আ ডে কেয়ার। সেটা যখন না থাকে তখন কিন্তু একজন নারী একটা সময় গিয়ে তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়, একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে তিনি কোন জিনিসটাকে গুরুত্ব দিবেন। অ্যান্ড অবভিয়াসলি তার মাতৃত্ব এখানে প্রধান ভূমিকা নিয়ে যায়, অনেককে সেখান থেকে ফেরত আসতে হয়। এবং বেশ কিছু সার্ভের কথা বলতে পারি, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্স্যাক্ট নেম, আমি হয়তো পরে এক্স্যাক্ট নামটা বা সময়টা দিতে পারবো, বাট অনেক সার্ভেতে এরকম দেখা গেছে রিসেন্টলি যে কানাডাতে, নেদারল্যান্ডে, এরকম দেশে আমি যখন ছিলাম, যে আমরা যদি স্টেম ফিল্ডের কথা বলি, যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ছেলে আর মেয়ের আহ, সংখ্যা অলমোস্ট সমান, ইটস অলমোস্ট অ্যাবাউট 50%, ইফ এনিথিং দেয়ার আর মোর উইমেন হু আর ইন্টারেস্টেড ইন দিস। কিন্তু যতই আমরা হায়ার লেভেলে যাই ততই হচ্ছে আস্তে আস্তে নারীদের সংখ্যাটা কমতে থাকে। এবং এটার পিছনে ওই যে যেটা বললাম, যে ইনফ্রাস্ট্রাকচারগত বেশ কিছু কারণ আছে, কালচারাল বেশ কিছু কারণ আছে, যে একটা সময় পরে গিয়ে তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা চেঞ্জ হয়ে যায় এবং মানুষজন এটা ধরেই নেয় যে যদি ক্যারিয়ার এবং ফ্যামিলি এই ধরনের প্রশ্নর সম্মুখীন হতে হয়, একজন নারী তার পরিবারকে প্রাধান্য দেবে এবং একজন পুরুষ তার ক্যারিয়ারকে প্রাধান্য দেবে। এখানে কিন্তু মানুষজন, ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্য আনসার, রাইট? ইট কুড বি ডিফারেন্ট, এক একজনের ইচ্ছা ভিন্ন থাকতেই পারে, কিন্তু সমাজ থেকে অনেক অনেক দেশেই সমাজ এখনো অনেকটা এই দিক থেকে রিজিড ইন দেয়ার এক্সপেকটেশন, যে কে আসলে কোন কাজটা করবে। এবং সেটার বিপরীতে গিয়ে একটা
কাজ বা একটা সিদ্ধান্ত নিতে হলে আসলে একজনকে অনেক বড় ধরনের স্টিগমা সম্মুখীন হতে হয়, যেটা যেটা খুবই আনফরচুনেট, বাট এটার আসলে কোনো সহজ সমাধান আমার মনে হয় না নেই। আম, তারপরে আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে সিস্টেম্যাটিক যে ব্যাপারটা বলছিলাম, যে অ্যাস্ট্রোনমির কথা আমি জানি যে অ্যাস্ট্রোনমিতে ওভারঅল আমি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলের কথা চিন্তা করি, তাহলে মেয়েদের সংখ্যা অলমোস্ট লাইক 50 থেকে 55%-এর মধ্যে। সেখান থেকে আমি যদি পিএইচডি লেভেলে যাই, সেখানেও মেয়েদের সংখ্যা খুব একটা কম না, প্রায় 40%-এর মতো। পোস্ট ডক লেভেলে আসলে দ্যাট পার্সেন্টেজ অলরেডি গোজ ডাউন টু লাইক 30, 25, অ্যারাউন্ড দ্যাট। আর যদি প্রফেসরিয়াল লেভেলের কথা বলি, যে সিনিয়র প্রফেসর লেভেলে, সেখানে মেয়েদের পার্সেন্টেজ ইজ রিয়েলি লেস দ্যান 10। গ্লোবালি অ্যাস্ট্রোনমিতে পার্সেন্টেজ অফ উইমেন, আমি যদি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নে, যারা হচ্ছে নারী জ্যোতির্বিদ হিসেবে লিস্টেড আছেন, এবং তারা যারা তাদের লাইক তারা তারা নারী না পুরুষ সেটা হচ্ছে আইডেন্টিফাই করেছেন, সেই লিস্টের দিকে যদি আমরা তাকাই, সেখানে উইমেন অ্যান্ড জেন্ডার মাইনরিটিস সবাই মিলেও দ্য পার্সেন্টেজ ইজ অ্যারাউন্ড 19 to 20%। সেটা 2022 সালের কথা বলছি আমি। আর এখন থেকে যদি আমরা আরো 20 বছর আগের কথা চিন্তা করি, 2000 সালের দিকে এই পার্সেন্টেজটা ছিল অ্যারাউন্ড 15 বা 16%। সো ইভেনচুয়ালি ইটস ইটস ইনক্রিজিং। এবং এটার একটা বড় কারণ হচ্ছে, এখন থেকে 20, 30, 40 বছর আগে মেয়েদের কিন্তু জ্যোতির্বিজ্ঞানে তারা আসলেও যে টিকে থাকতে পারাটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ ইটস আ ভেরি মেল ডোমিনেটেড ফিল্ড ইন আ ওয়ে। সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা থাকতে, ওই যে সেম রিজনিং, ফর দ্য সেম রিজনিং, কালচারাল এক্সপেকটেশন, ইনফ্রাস্ট্রাকচার এক্সপেকটেশন, এটাতে একটা সংখ্যা তাদের যেহেতু কম ছিল। এইটা কিন্তু এটার একটা দুই ধরনের ব্যাপার আছে। এক হচ্ছে যে যারা ডিসিশন মেকিং এ থাকে, তারা তাদের মধ্যে যদি নারী না থাকে, বা তাদের মধ্যে যদি একটা জেন্ডার ব্যালেন্স না থাকে, ইট কুড বি এনি ফিল্ড, তাহলে যেটা হয় যে যেহেতু তারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছেন যে একটা ইনস্টিটিউট সামনে কি কাজ করবে, একটা ইনস্টিটিউটের হায়ারিং প্রসেসটা কেমন হবে, এই সিদ্ধান্তগুলো যাদের কাছে থাকে, তাদের মধ্যে যদি নারীর রেপ্রেজেন্টেশন না থাকে, তাহলে ওই যে সিদ্ধান্তটা যে আসবে সেই বায়াসড হবে। কারণ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য লিমিটেশন, যে একটা একটা নারীর পথের প্রতিবন্ধকতাটা যে কি, বা একজন পুরুষের পথে যেই কি বলবো, যে আনফেয়ার অ্যাডভান্টেজ যেটা তারা পেয়ে যাচ্ছেন, এটা তারা দেখবেন না, কারণ দে আর লিভিং ইন ইট। সো ইটস রিয়েলি হার্ড ফর দেম টু এক্সপিরিয়েন্স ইট। এখানে আমি কারো দোষ দিয়ে বলছি না, আমি জাস্ট টেকনিক্যালি ব্যাপারটা কিভাবে হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। সো ডিসিশন মেকিং এ যদি আমাদের নারীর সংখ্যা কম থাকে, ইট উইল ক্যাসকেড ইনটু অল দ্য ডিসিশনস বিং বায়াসড। এবং ওই ডিসিশনগুলিতে একটা নারীর হায়ার্ড হওয়ার চান্সটা আসলে কমে যাবে, কারণ দে আর ব্লাইন্ড টু দ্য চ্যালেঞ্জেস দ্যাট মাইট হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্যাট। আর যখন এরকম ধরনের ব্যাপার হয়, যে প্রত্যেকটা স্টেজে যদি নারীর, বিশেষ করে উপরের স্টেজে যখন নারীর সংখ্যা কম থাকে, তখন আরেকটা বড় সমস্যা হয়, সেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেশন প্রবলেম অ্যান্ড দ্য ল্যাক অফ রোল মডেলস। এখন থেকে ইভেন 10 বছর আগেও যদি একটা স্কুলের বাচ্চাকে কেউ বলে যে তুমি একজন নার্সের ছবি আঁকো, তাদের 80%-এর বেশি একজন নারী নার্সের ছবি আঁকতেন। হয়তো ডাক্তারের ছবি আঁকতে বললে তারা 50% নারী, 50% তারা পুরুষ ডাক্তারের ছবি আঁকতেন। কিন্তু যখন একজনকে জিজ্ঞাসা করা হতো একজন বিজ্ঞানীর ছবি আঁকো বা একজন পদার্থবিজ্ঞানীর ছবি আঁকো, সেই ছবি কিন্তু অলমোস্ট 100%ই সেখানে একজন পুরুষের ছবি আসতো, সেখানে কিন্তু নারীদের ছবিটা আসতো না। কারণ ইটস হার্ড ফর দেম টু ইম্যাজিন যে একজন নারী একজন পদার্থবিদ হিসেবে কাজ করছেন, কারণ আমরা এরকম কাউকে খুব কম দেখি। সো এদিক থেকে আমি বলবো রিপ্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট, এবং ওই রোল মডেল হওয়ার জন্য যে মানুষকে দেখতে হবে, একটা বাচ্চা যখন একটা পত্রিকা পড়ছে বা একটা টিভিতে দেখছে, একজন বিজ্ঞানীর সাক্ষাৎকার শুনছে, এই সাক্ষাৎকারে তার নারীদেরকেও দেখতে হবে, তার পুরুষদেরকেও দেখতে হবে, তার বুঝতে হবে যে বিজ্ঞান, like science is not about your gender, science is about your curiosity. আমি যেই হই না কেন, আমি যেই দেশের মানুষ হই না কেন, এবং it's not just about being woman or man, it's also about your skin color. You don't have to be white or black or brown or any color to be a scientist. You can be anyone as long as you are interested in science, and you are interested in the in how our universe works. You should be able to do science, তাই না? এবং ওই ধারণাটা কিন্তু আমাদেরকে বদলে দিতে হবে এভাবেই, যে
we need to bring in more people, like for example, thanks to you for for inviting me here, right? যে আমাদের এই ধরনের আলোচনাতে আমাদের সব ধরনের জায়গা থেকে মানুষকে নিয়ে আসতে হবে, এবং we need to talk about this so that people know যে these are all our mental barrier, these are not any real limitation. ক্যাপাসিটিটা সবারই আছে, আমাদেরকে শুধুমাত্র সুযোগ তৈরি করে দিতে হবে এবং জানাতে হবে সবাইকে যে ইটস পসিবল। থ্যাংক ইউ আপু, এই কথাগুলো যে কতজনকে ইন্সপায়ার করে, আমি আমি প্রে করি যে সবাইকে ইন্সপায়ার করুক, সব সেক্টর থেকে। যে যেটা বললেন যে ধর্ম, বর্ণ, কালার, এভরি নির্বিশেষে, সায়েন্স ইজ ফর এভরিওয়ান। As long এক্স্যাক্টলি। as you have that curiosity, it's for you. সো থ্যাংক ইউ আপু, আমার খুব ভালো লাগলো। সো হয়তো আমরা আরো এরকম পর্ব করব সামনে। আহ এই তো, ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য। আহ আশা করি আপনারা ইন্সপায়ার্ড হবেন, অনেক কিছু জানবেন, এবং এইখানে যারা আগ্রহী এইদিকে রিসার্চ করার জন্য, ক্যারিয়ার করার জন্য, আপনারা আপনাদের দিক নির্দেশনাটা ভালো মতো পাবেন। ধন্যবাদ সবাইকে, টাটা। ধন্যবাদ। ধন্যবাদ।